কবিরাজ ছিলেন। অত্র এলাকার মানুষ আমার দাদার কাছ থেকে নানান ধরনের চিকিৎসা নিতেন। আমার যেদিন জন্ম হয় সেদিন আমার দাদা মারা যান। আমার মার কাছ থেকে শুনেছি আমি ছোটবেলায় খুব বেশি কান্না করতাম। বেশিরভাগ সময়ই ওপরের দিকে তাকিয়ে থাকতাম আর কান্না করতাম। অনেক ফকির হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছে আমাকে। এভাবে আমি বড় হতে থাকি। আমার বয়স যখন 8 বা 10 বছর, এক রাতে আমি আব্বার সাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় অজানা কোনো একটা শব্দে। শব্দটা এমন ছিল, মনে হচ্ছিল সিলভারের গামলায় কেউ লাঠি দিয়ে লাগাতার আঘাত করছে। আর এই শব্দ শুধু আমি শুনতে পাচ্ছি। আমি ইচ্ছে করলেও নড়াচড়া করতে পারছি না। আমার হাত পা অবশ হয়ে গেছে। একটু পরেই আমাদের ঘরের জানালা ভেদ করে একটা অবয়ব আমার কাছে আসে। তার পুরো শরীর ছিল গাঢ় নীল রঙের। তার চোখ ছিল লাল, মনে হচ্ছে পানি থেকে উঠে এসেছে। আমি চিৎকার করানোর চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বটি আমার বুকের ওপরে উঠে বসে, আমার গলা টেপার চেষ্টা করে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আমার মৃত্যু মেনেই নিয়েছিলাম। এমন সময় ফজরের আজান আমার কানে ভেসে আসে আর অবয়বটি বাতাসে মিলিয়ে যায়। আস্তে আস্তে আমি স্বাভাবিক হই, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অনেক ব্যথা অনুভব করি। আমি এই ঘটনা আমার মায়ের সাথে শেয়ার করি। মা বলে বোবায় ধরেছিল, খুব একটা আমলে নেয় না। বলে প্রতিদিন ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাতে। এরপর আমি প্রতিদিন দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করি। 2-3 দিন ভালোই যায়। এরপর নতুন সমস্যা শুরু হয়। রাতে আমাকে নিয়ে যাচ্ছে উড়িয়ে। আমি এমন কিছু ফিল করি। আমাকে নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাই আমাদের বাড়ির টিনের চাল, বাড়ির উঠানের গাছ, বাড়ির পাশের নদী, সবকিছুর ওপর দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর আমি দেখতে পাই আমার নিচে শুধু পানি আর পানি। মনে হচ্ছিল আমি কোনো সাগরের ওপর দিয়ে যাচ্ছি। এমন সময় ফজরের আজান শুনতে পাই। আমি নিজেকে আমাদের বিছানায় আবিষ্কার করি। এরপর থেকে প্রতিদিনই আমার সাথে এমন হতে থাকে। বাড়িতে কারো কাছে বললে তারা আমলে নিত না আমার কথা। একদিন আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে গাজি গান হচ্ছিল। গাজি গান মানে নাটকের মঞ্চ। সেখান থেকে অনেকে আমাদের বাড়িতে এসেছিল। আমি পড়াশোনা শেষ করে একটা রুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মা বাবা কিছু মানুষ গল্প করছিল। তখন রাত 1টার মতো বাজে। হঠাৎ আমার চোখ খুলে যায়। আমি দেখতে পাই আমার পাশে কাফনের কাপড়ে মোড়ানো কে যেন বসে আছে। আমি চিৎকার করার বৃথা চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বেরোয় না। এরপর সেই কাফনে মোড়ানো অবয়বটি আমার ওপর উঠে আমার গলা টিপে ধরে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আজ মৃত্যু কনফার্ম মেনে নেই। এরপর আমার বাবা এসে আমাকে ধাক্কা দেয়। আমি তখন শক্তি ফিরে পাই আর অনেক কান্না করি। আমার বাবা বলে এই রুমে গোঙানোর শব্দ শুনে আব্বা এসে আমাকে ধাক্কা দিয়েছে। আমি তাদের সবকিছু খুলে বলি, আগের ঘটনাগুলোও খুলে বলি। এরপর সবাই ভালো কবিরাজের সন্ধান করতে থাকে, কিন্তু ভালো কোনো কবিরাজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই একদিন দুপুরে আমি স্কুল থেকে বাড়িতে এসে দেখি আমার মা বাড়িতে নেই। তখন আমি ক্লাস 5-এ পড়ি। পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করলে তিনি জানান আমাদের বাড়ির সবাই আমাদের ক্ষেতে ভুট্টার বীজ লাগাতে গেছে। আমি স্কুল ড্রেস খুলে রওনা হই ক্ষেতের দিকে। আমাদের সেই ক্ষেত যেতে হতো একটি কবরস্থানের সামনে দিয়ে। বাড়ি থেকে 12 মিনিটের পথ। আমি রাস্তা দিয়ে না গিয়ে জমির আইল ধরে যেতে থাকি। যখন কবরস্থানের সামনে যাই, দেখি একজন বৃদ্ধ লোক হাতুড় দিয়ে ইট ভাঙছে। ছাতার নিচে বসে আছে সে। আমি একে সালাম দেই, সেও সালাম নেয়। তার পাশ দিয়ে চলে যাই আমাদের জমিতে। ওখানে গিয়ে দেখি কেউ নেই। পাশের জমির একজনকে জিজ্ঞেস করলে সে বলে তোর মা বাবা একটু আগেই বাড়িতে চলে গেছে। আমি ভীষণ রাগ হই। ভাবলাম তারা হয়তো রাস্তা দিয়ে গেছে, তাই দেখা হয়নি। আমি আবার বাড়ির পথে রওনা হলাম। যখন কবরস্থানের সামনে এলাম, সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলাম না। আর এখানে কোনো ইটও নেই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি দেখেছি বৃদ্ধ একটি লোক এখানে বসে ইট ভাঙছিল। আমি একটু অবাক হয়ে আবার হাঁটা ধরি। কিছু দূর যাওয়ার পর মনে হয় পেছনে কেউ আমার নাম ধরে ডাকছে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। এরপর আমি তাড়াতাড়ি হাঁটি। বাড়ি যেতে আরো 5-6 মিনিট লাগবে। আমি খেয়াল করি আমার সামনে 2টা ছায়া, একটা আমার আর একটা কার তাহলে? তার ছায়াটা খুব বড় ছিল, কারণ আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে।
ছায়াটা আস্তে আস্তে ভয়ঙ্কর হতে লাগলো। বিশাল কোনো অবয়বের রূপ নিল ছায়াটা। আমি ভয়ে দিলাম দৌড়। কতক্ষণ দৌড়েছি জানি না। দৌড়ে এসে আমি আমার বাড়ির রাস্তায় পড়ে সেন্সলেস হয়ে যাই। সবাই আমাকে নিয়ে মাথায় পানি ঢালে। আমার সেন্স ফিরে এলে সবাইকে আমার সাথে কি হয়েছে খুলে বলি। এরপর আমার ফ্যামিলি একটু নড়ে চড়ে বসে। তারা আমাকে নিয়ে যায় একজন হুজুরের কাছে। সেই হুজুর আমাকে দেখে। আমার আব্বা এবং আমার মার সাথে একান্তে কিছু কথা বলতে চায়। আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে এবং অপেক্ষা করতে বলে। এরপর হুজুর আমাকে একটা তাবিজ দেয় আর তেল পরা দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে। না, আপনার ভুল সময়ে আমার ঘটনার এসকেলেশনটা ঠিক এরকমই ছিল, বা আমার ঘটনার শুরুটা কিছুটা এরকমই ছিল যে আমি ভুল সময়ে একটা ভুল জায়গায় ছিলাম। মূলত এই ঘটনাটা 2012-13 সালের। আপনার আমার একটা ফ্রেন্ডের বাসায় ওদেরকে আপনার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওদের পুরো ফুল ফ্যামিলিকে। সো আপনার যেদিন ওদের বাসাতে জিন চালান করা হয়েছিল, তো আনফর্চুনেটলি আমি সেদিন সেখানে ছিলাম ওদের বাসায়। সো ওই ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আমার উপরেও আইসা পড়ে। তো সেটা সলভ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে যে ওদের ফ্যামিলির সাথে, আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে আপনার জিনিসগুলো একটা পর্যায়ে যা থাইমা গেলেও আমার সাথে থামেনি। আমার সাথে কিভাবে থামেনি সেটা যে সেই 2012-13 সাল থেকেই আমার সাথে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ঘটনা ঘটে যায়। অ্যান্ড আমি যখনই ভাবি বা যখনই একটা বিরতি নেয়, বা যখনই আমি ভাবি যে এই বুঝি শেষ, এই মনে হয় আপনার আমার সাথে আর ঘটনাগুলো ঘটবে না, ঠিক তখনই আমার সাথে আবার ঘটে। অ্যান্ড আরেকটা এখানে আপনার পরিলক্ষিত আরেকটা বিষয় আছে, সেটা যে আমার সাথে আগের ঘটনাটা যতটুকু ভয়ঙ্কর ছিল, বা ওই ঘটনাটার যতটুকু ডেপথ ছিল, এর পরের বার যখন আমার সাথে কোনো ঘটনা ঘটে বা ঘটছে, সেটা আর একটু বেশি ভয়ঙ্কর ছিল। সো এটা আমাকে আলটিমেটলি, যখন আমি জিনিসগুলো নিয়ে ভাবি, আমাকে একটু একটু ভয় করে স্বাভাবিকভাবে। তো যাই হোক, আমি ওই দিকে না যাই, আমি একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি সিলেক্টেড হয়, যদি মনে করেন যে না, এটা গ্রহণযোগ্য আপনাদের কাছে, তাহলে আমি আবার পরবর্তীতে ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো যাই হোক রাসেল ভাই, আমি বর্তমানে আপনার ইতালি থেকে বলছি। যেহেতু আমি একজন কর্মব্যস্ত মানুষ, সেই ক্ষেত্রে আমার লেখার একদমই সুযোগ হয়ে ওঠে না। তো আমি ট্রাই করছি যে ভয়েস মেইল করার আপনাদের, বা অডিও ক্লিপ আকারে আপনাদেরকে পাঠানোর জন্য। তো আমরা ঘটনায় প্রবেশ করি। তো ঘটনাটা কিছুটা এইভাবে শুরু হয়েছিল। খুব সম্ভবত আপনার ঘটনাটা 2018-19 দিকে, 18-র দিকে, সরি 18-র দিকে হবে, যখন আমি আমার এইচএসসি শেষ হয়। যখন আমার সাথে আপনার আমার এইচএসসি শেষ হয়, আমি কোনো একটা কারণে, আমার বন্ধ চলতেছিল বাসায়, তো সেই বন্ধের মধ্যে কোনো এক কারণে আমি আমার আম্মুর সাথে একটু কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তো এটা রাতের দিকে। তো একটা বিষয়ে কথা কাটাকাটি হওয়ার পরে আমি একটু রাগ করে বাইরে বেরিয়ে আসি। তো আমাদের শহরের বিরুলিয়া গ্রামটা হয়তো অনেকেই চিনেন। তো ওই বিরুলিয়া গ্রামের একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আমরা আমাদের লোকাল ভাষায় জায়গাটাকে ভমকা বলি, আবার চাপও বলি অনেকে, আবার অনেকে লাল পাহাড় নামেও চিনে। বেসিক্যালি ওটা আপনাদের আর্মিদের, আপনার আর্মিদের একটা ক্যাম্প।
যেখানে আর্মিরা আপনার হচ্ছে ওই যে সাভারের ক্যান্টনমেন্ট এরিয়া থেকে আপনার হচ্ছে ট্রেনিং এর জন্য আসে। সো এরিয়াটা অনেক বড়। আপনার হচ্ছে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, মানে ওই ভমকার মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। আমি জায়গাটা একটু ডিসক্রিপশন দিতেছি যাতে লিসেনার্সদের অথবা আপনার বুঝতে সুবিধা হয়। মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এবং রাস্তার দুই সাইডে অনেক মানে বিশাল এরিয়া জুড়ে খালি জায়গা আছে এবং সেই খালি জায়গার শেষে আপনার হচ্ছে ঘন একটা বন। আর্মিরা আপনার হচ্ছে একটা সময় আপনার হচ্ছে ওইখানে কিছু কাঠ গাছ লাগায় বা একটা কাঠ গাছের বন বানায় ফেলে ওই এরিয়াটাতে। তো তো আমি যখন হচ্ছে আপনার আম্মুর সাথে রাগ করে আপনার হচ্ছে রাতের দিকে ঘর থেকে বের হয়ে আসি। তো আমার একটা ফেভারিট জায়গা ছিল বা আমার হচ্ছে একটা পছন্দের জায়গা ছিল আপনার সে ভমকা। আমার হাঁটতে খুব ভালো লাগতো রাতের বেলা ওই জায়গাটাতে। তো কেন ভালো লাগতো অনেকের কাছে একটু উইয়ার্ড ফিল হবে, কারণ রাত্রে ওই জায়গাটা বেসিক্যালি ভয়ানকই ছিল। রাতে ওই জায়গায় বেশি কেউ থাকতো না। তো আমার কাছে ফেভারিট ছিল এই জন্য যে আপনার হচ্ছে মানে আমার সেই রাতের টাইমটা অনেক ভালো লাগে। ঠিক আছে, একাকি আপনার হচ্ছে একটু মাথা ফ্রেশ করার জন্য বা একাকি কিছু ভাবার জন্য আমার কাছে ওই জায়গাটাকে পারফেক্ট মনে হতো, মানে আমার নিজের জন্য। তো যাই হোক, আপনার হচ্ছে আর যেহেতু আমার সাথে প্রিভিয়াসলি অনেকগুলা ঘটনা ঘটে আসছে বা ঘটে গেছে, তো সেই কারণে আমি আবার আলহামদুলিল্লাহ একটু সাহসী টাইপ। তো যাই হোক, আমি খুব সম্ভবত 9:30টার দিকে হচ্ছে সেই ভমকা যাই একা একা। তো আমি যখন ভমকায় যাই আমি লক্ষ্য করি আমি যে এরিয়াটা থেকে ক্রস করে ভমকায় ঢুকি বা ভমকায় ঢোকার যে আপনার মেন রাস্তাটা, সেটাতে আমি যখন এন্ট্রি করি একটু দূরে যাওয়ার পরে মানে আপনার হচ্ছে সেই ভমকার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, ইটের একটা রাস্তা ভাঙা, তো সেটার আপনার হচ্ছে দুই সাইডে যে খালি জায়গা ছিল তার কোনো একটা সাইডে, মানে আমার দিক থেকে বাম পাশে কোনো একটা সাইডে বা কোনো একটা জায়গায় আপনার হচ্ছে আমি একটা খুব সম্ভবত শিয়াল অথবা কুকুরের একটা লাশ দেখি। লাশটা কিরকম ছিল? লাশটা ছিল আপনার হচ্ছে ধরেন জাস্ট ওটা কুকুর ছিল না, মাথা মানে আপনার শিয়াল ছিল, আমি এটা শিওর না, খুব সম্ভবত কুকুর ছিল। তো বাট কালারটা একদম ওরকম শিয়ালের মতোই দেখতে। যাই হোক, তো কুকুরের মাথাটা ছেঁড়া, বাট আপনার যে হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে হাড্ডিটা থাকে, সব প্রাণীদের তো আপনার হচ্ছে মেরুদণ্ডের হাড্ডি থাকে। তো আপনার কুকুরের মাথা এবং সেটার সাথে ইনট্যাক্ট আপনার হচ্ছে শুধু সেই মেরুদণ্ডের হাড্ডিটা, মানে আমাদের একদম মাথা থেকে ঘাড় থেকে শুরু করে আপনার যে কোমর পর্যন্ত মেরুদণ্ডের হাড্ডিটা গেছে পুরোটা, আর কিছু নেই, জাস্ট এক সাইডে পড়ে দিছে। তো সেটা দেখে আমার কাছে খুবই অড মনে হলো যে হচ্ছে এটা তো কোনোভাবে পসিবল না, মানে এটা কোনো মানুষের কাজ না। কারণ যেহেতু আমি আমাদের এলাকার লোকাল একটা ছেলে এবং হচ্ছে আমি আমাদের এলাকার মোটামুটি সবাইরই চিনি, তো আমার ওই সময় আপনার হচ্ছে যতটুকু আইডিয়া হচ্ছিল বা আমি যতটুকু হচ্ছে ক্যালকুলেশন করতেছিলাম, তা আমার ক্যালকুলেশনে আপনার হচ্ছে মানে আমার জিনিসটা মিলতেছিল না। তো আমার জিনিসটা দেখে খুবই অড লাগলো যে হচ্ছে কেন এই অবস্থাতে বা এই কাজটা কে করছে, এই কাজটা কোনো মানুষের করে নেই। আর আমাদের ওই এরিয়াতে প্রচুর পরিমাণে শিয়াল আছে, সো এটা শিয়ালেরও করা পসিবল না, কারণ আমি কখনো দেখি নাই বা আমি কখনো শুনি নাই। যেহেতু আমার এইসব ফিল্ডে আমি বলবো আমার মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স আছে শিয়াল কুকুরদেরকে নিয়ে। তো তো আমার যেহেতু ওই জিনিসটা মিলতেছিল না, আমার কাছে খুব অড লাগছে জিনিসটা। তো যাই হোক, আমি ওটাকে তোয়াক্কা না কইরা আমি হচ্ছে সামনের দিকে আগানো শুরু করলাম। তো আমি আমার হচ্ছে যখন আমি ডিসক্রিপশনটা দিচ্ছিলাম জায়গাটার, আমি একটা জায়গার নাম বলছি লাল পাহাড়। লাল পাহাড়টা বেসিক্যালি কি, লাল পাহাড়টা আপনার হচ্ছে একদম ওই এন্ট্রি পয়েন্ট থেকে একদম লাস্ট মাথা লাল পাহাড়।
তো আবার লাল পাহাড়ে ঢুকার সময় আপনার হচ্ছে ওই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ভূমকার, তো একটা একটা যাওয়ার জায়গা শুরু হয়, মানে আপনার হচ্ছে ওই রাস্তাটা পার হওয়ার পরে আবার একটা জায়গা শুরু হয়, দুই পাশে বন, ওই বন পার করে মাঝখান দিয়ে বনের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, ইটের কাঁচা রাস্তা, এবং ওইটার পরে যাইয়া অল্প একটু জায়গা জুড়া ওই লাল পাহাড়টা, মানে যেখানে মেইনলি আর্মির আপনার হচ্ছে গ্রেনেড ট্রেনিং বা আর্মিদের মেইনলি আপনার হচ্ছে ফায়ারিং রেঞ্জ অথবা গ্রেনেড প্র্যাকটিসিং রেঞ্জ যেটা বলি না কেন। তো ওই আমি একদম এন্ট্রি পয়েন্টের, মানে ওই বনটার যে এন্ট্রি পয়েন্টটা আছে আমি ওইখানে ঢুকে যাব এমন একটা সময়, আপনার হচ্ছে মোটামুটি খুব সম্ভবত গেলে 70-80 মিটার হবে, এমন একটা, সরি বেশি বলে ফেললাম, মানে 50 থেকে 60 মিটার হবে। এমন সময় আমি খেয়াল করলাম যে আপনার হচ্ছে দুইজন লোক, মানে অবয়ব দেখা যাচ্ছে, ঠিক আছে, বনের ভিতরে যদিও ওরকম আলো ঢুকে না, বাট ওই দিন আবার আপনার হচ্ছে জ্যোৎস্না রাত ছিল, আমার একদম ক্লিয়ারলি খেয়াল আছে। তুমি রাস্তায় দাঁড়ায় থাকা অবস্থায় দেখলাম যে আপনার হচ্ছে মানে দুইটা অবয়ব দেখা যাচ্ছে, দুইটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে, দুইটা মানুষ এখান থেকে বের হয়ে আসতেছে, বাট মানে আপনার হচ্ছে হাইটে অনেক লম্বা হবে। তো আমি ওই জায়গায় থেমে গেলাম, মানে আমার সিক্সথ সেন্স আমাকে বলতেছিল যে ওই দুইজন মানুষ না। এখন আবার আমার খেয়াল আছে, আমারও মনে হইতেছে ওই সময় যে আমি এখন এখানে একা, বাট আমার সাথে কি হইতো যে আমার হচ্ছে ধরেন সূরা কালাম পড়লে মানে শরীরটা যখন আমি বন্ধ করে নিতাম আমার সাথে আর কিছু হইতো না, এটা আবার আমার সাথে একটা প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, বাট আমার যেহেতু দিন মুড অফ ছিল, বাসা থেকে আম্মুর সাথে একটু কথা কাটাকাটি করে বেরোইছি, তো আমার কেন জানি দিন মনে হইতেছিল যে না, আমি জানি যদি আমি সূরা পড়ি আমি এখান থেকে বেঁচে যাবো, বাট আমার হইতেছে একটু দেখতে হবে আজকে, আমি দেখুন কি জিনিসটা, মানে আমার একটু কিউরিসিটি হইলো, একটু রাগের মাথায় একটু কিউরিসিটি হইলো যে আমি হচ্ছে জিনিসটা দেখবো যে আসলে কি আসতেছে ওইখান থেকে। তো আমি আপনার হচ্ছে দাঁড়ায় জিনিস একটু বুঝার চেষ্টা করলাম। তো লোক দুজন যখন আপনার হচ্ছে মানে আপনার বনটা থেকে বের হয়ে আসলো, মেন রাস্তার মধ্যেই, ওই মাঝখানের রাস্তাটার মধ্যেই আছে, যখন বের হয়ে আসলো আমি দেখলাম যে দুইজন মানুষ দুইটার আপনার হচ্ছে মাথা নাই এবং সুঠাম দেখি, আপনার হচ্ছে লুঙ্গি পরা, মানে লুঙ্গি আসলে কি টাইপের লুঙ্গি পরা আমি কিভাবে বলবো, আসলে এটা লুঙ্গিও না, আপনার হচ্ছে যে আমার একদম এক্স্যাক্টলি ওয়ার্ডটা খেয়াল আসতেছে না, বাট আপনার হিন্দু সমাজের মধ্যে আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে যে লুঙ্গিটাকে একভাবে পরে না, আপনার হচ্ছে পাদ্রি টাইপের, বাট আমার খেয়াল নাই, যাই হোক আমি বুঝতে পারতেছি না এই জায়গাটা, আমি সরি। তো যাই হোক, লুঙ্গিটা কিছুটা প্যান্টের মতো করা ছিল, দেখতে প্যান্টের মতো লাগতেছিল। তো যখন আপনার হচ্ছে ওই লোক দুজন বের হয়ে আসলো শুধু ওইটাই পরনে, এবং আপনার হচ্ছে দুইজনের দুই হাতে, একজনের ডান হাতে আর একজনের বাম পাশে, ওরা দুজন দুইটা বস্তা নিয়ে আসতেছিল। তো এটা একদম ক্লিয়ারলি বুঝাইতেছিল। তো আমার মনে হইলো যে এখানে থাকা যাবে না, আমি হয়তো আমার সাইন পেয়ে গেছি যে হচ্ছে ভালো কিছু হবে না। তো যাই হোক, আমার মনে হলো যে এখন বাসায় চলে যাওয়া উচিত, কারণ এটা আমার জন্য জিনিসটা মানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে, মানে অনেক টেরিফাইং বা হচ্ছে অনেক ভয়ঙ্কর, বা মানে আমারও সিক্স সেন্স আমাকে বলতেছিল যদি তুমি বাঁচতে চাও বা তুমি যদি চাও তোমার কিছু না হয়, এক্সট্রিমলি ক্ষতি না হয়, তুমি এখান থেকে চলে যাও, আমার সিক্স সেন্স আমাকে বলতেছিল। তো আমি কি করলাম, আস্তে করে আপনার ঘুরা আপনার হচ্ছে ধরেন আমার বাসার যে শর্টকাট ওইটা নেওয়ার জন্য আমি মেন রাস্তা দিয়ে না ধরা, যে আপনার মানে এক পাশের যে খালি জায়গা আছে ওই খালি জায়গা দিয়ে আপনার হচ্ছে একটা শর্টকাট মানে আমি নিতে চাইছি বা নিতে গেছি, নিছিও, বাট আমার যেটা হয়েছে আমার আপনার হচ্ছে মোটামুটি একটা এরিয়া যেটা বন পার করতে হবে। তো ঘটনাটা আমি ভাবছিলাম যে আপনার হচ্ছে হয়তো বা এখানে শেষ হয়ে যাবে যেহেতু আমি চলে যেতেছি। তো যাই হোক, আমি জোরে হাঁটা ধরলাম পিছনে গিরা। তো এর মাঝখানে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমি ওই যে ঢোকার সময় বা আমি ওই যে যখন আসছিলাম, আমি যে আপনার হচ্ছে একটা
শিয়াল অথবা একটা কুকুরের মাথার কথা বলছিলাম, আপনার মেরুদণ্ডের হাড় সহ পুরোটা। আমি ওই জিনিসটা ওইখানে দেখতে পারলাম না। আমি দেখলাম যে ওই জিনিসটা নাই ওইখানে। তো আমার তো আর বুঝতে বাকি নেই যে এখানে উইয়ার্ড কিছু একটা হইতেছে, খুব আজব কিছু একটা হইতেছে। তো যাই হোক, আমি কি করলাম, আপনার হচ্ছে ওই শর্টকাট নেওয়ার জন্য আমি বনের মধ্যে ঢুকলাম। ওই বনটা পার করিয়া আমার হচ্ছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কাঠবাগান। তো কাঠবাগানটা পার হইয়া আপনার হচ্ছে মেইন রোড। তো মেইন রোডের অপোজিটে হচ্ছে আমার বাসা। তো আমি কি করলাম, আপনার হচ্ছে বনের ভিতরে ঢুকলাম। বাট বনের ভিতরে ঢোকার পরে এরপরে আপনার কি হইলো, মানে আমার জন্য ব্যাপারটা আরো টাফ হয়ে গেল বের হওয়া, বা আমার জন্য জিনিসটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। আমি খেয়াল করলাম বনের ভিতরে ঢোকার পরেই আপনার হচ্ছে গাছের বিভিন্ন জায়গা থেকে মানে আপনার হচ্ছে একটা পাখির ডাক, আমরা অনেকে ডাক পাখি বলি, আবার এরকম অনেক সুপারস্টিশন আছে, অথবা আপনার হচ্ছে গ্রামে অনেক সুপারস্টিশন আছে এই ডাক পাখিকে নিয়ে। সেটা অনেকে জানবেন যে আপনার হচ্ছে যারা ডাক পাখির ডাক শুনে রাতের বেলা, মানে তাদের সাথে খারাপ কিছু হয় বা ক্ষতি হয়, যদিও এটা অবভিয়াসলি এটা পুরো ভুয়া কথা। আর যাই হোক, মানে গ্রামে এরকম একটা সুপারস্টিশন প্রচলিত আছে, ইভেন আমাদের গ্রামেও আছে। তো আমি শুনতেছি যে আপনার হচ্ছে একটা ডাক পাখি আপনার হচ্ছে গাছের বিভিন্ন সাইড থেকে ডাকতেছে, মানে মনে হইতেছে যে আপনার সুইচ করতেছে, মানে সেকেন্ডের মধ্যে এক গাছ থেকে আরেক গাছে সুইচ করে ডাকতেছে। তো জিনিসটা অনেক উইয়ার্ড ছিল। এর মধ্যে আবার যেটা হয় যে জঙ্গলের ভেতরে আমি শব্দ পেতে থাকি যে আপনার হচ্ছে যে মানে গাছের গোড়া ধরে বড় বড় গাছ, কিন্তু একটা কাঠ গাছ কিন্তু বিশাল বড়, মনে হচ্ছে যে আপনার হচ্ছে কাঠ গাছগুলাকে মানে ধৈরা কেউ টান দিয়ে আপনার হচ্ছে মাটি থেকে তুলে ফেলতেছে। এবং মানে একটা বিশাল একটা গাছ আপনি যদি আপনার হচ্ছে কেউ যদি মাটিতে মানে টাইনা ফেলে টাইনা উঠাইতে যায়, তো যেমন একটা শব্দ হবে এমন শব্দ হইতেছে। শব্দটা আমার ডান দিক থেকে আসছিল, যে গাছ উঠায়া ফেলার যে শব্দটা ওই সাইড থেকে আসতেছিল, যে সাইড থেকে আমার আপনার হচ্ছে যে ওই দুজন লোক আসতেছিল দরকারটা। তো আমি এমন শব্দ পাচ্ছি খুব মানে মোটামুটি ভালো দূর থেকে, যেহেতু আমি একটা মোটামুটি ভালো পেসে হাঁটা ধরছিলাম। তো আমি শব্দ পাইতেছি যে আপনার হচ্ছে কেউ গাছ আপনার হচ্ছে এরকম উঠায়া ভাইঙ্গা আপনার হচ্ছে আমার দিকে আসতেছে। তো ওই সময় আমি আবার হচ্ছে মানে মনে হলো যে দৌড় দেওয়া ঠিক হবে না, এই জন্য যে আপনার হচ্ছে যদি আমি দৌড় দিই, আমার কাছে মনে হয়েছিল পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার আমি যদি দৌড় দিই আমার সাথে আরো খারাপ কিছু করতে পারে। তো এই সিচুয়েশনে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখা আপনার হচ্ছে এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়া। তো আমি আবার যেটা করি, আপনার সুরটা বন্ধ করে ফেলি। আমি একটু কনফিডেন্স ছিলাম ওই সময় যে হচ্ছে কিছু হইলেও ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমার আর কোনো ক্ষতি হবে না। তো এরই মধ্যে আমি যখন একদম মানে আমি হাঁটা অবস্থায় ছিলাম, এরই মধ্যে আমি খেয়াল করলাম যে আপনার হচ্ছে বনটা পার হয়ে মোটামুটি একটা ঢালু একটা জায়গা আছে, ওই ঢালটা পার হয়ে আমার আবার কাঠবাগানে উঠতে হবে। তো ওই যে ঢালটুকু ওই জায়গাটুকু ফাঁকা। তো আমি দেখলাম একটু দূর থেকে ওই জ্যোৎস্নার আলোর মধ্যেই যে আপনার হচ্ছে কুকুর টাইপের কিছু একটা উঁচা লম্বাতে আপনার হচ্ছে অলমোস্ট একটা গরুর সমানই হবে, আমাদের যে দেশি গরুগুলো আছে বড় দেশি গরুগুলা, তো উঁচা লম্বাতে আমাদের দেশি গরুর সমান হবে। অ্যান্ড ওইটা একটু পজ করলো, ওই জিনিসটাতে দেখে আমি একটু থাইমে গেলাম। মানে একদম কালো জিনিসটা পুরা, চোখ দুইটা একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছিল হলুদ কালারের। বাট যেহেতু একটা খালি জায়গায় ছিলাম এবং জ্যোৎস্না ছিল, আমি যতটুকু দেখতেছি, আমি আবার ছিলাম ঢালের উপরে, ওই জিনিসটা ছিল ঢালের নিচে একদম অপর সাইডে। আমি যখন আবার ঢাল উঠবো মানে কাঠবাগানের ওইটার একদম এন্ডে ছিল বা একদম লাস্ট মাথায় ছিল। তো মোটামুটি আমাদের একটা গ্যাপ ছিল, এটা মোটামুটি একটা দূরত্ব ছিল। তো যাই হোক, আমি দেখলাম যে ওই জিনিসটা খুব থামলো আমাকে দেখা, বা এরকম সিচুয়েশনটা কিছুটা এরকম ছিল যে ও আমার পথ আটকায় দাঁড়াইলো আয়সা, আমি যে শর্টকাটটা নিব বাসায় যাওয়ার জন্য আমার পথ আটকায় দাঁড়াইলো, কিছুটা এরকম দেখা গেল।
তো আমি একটু থেমে গেলাম এবং পিছন থেকে ওই শব্দগুলো হঠাৎ করে একটু থেমে গেল। আমি এটা পরে খেয়াল করছি যদিও, বাট আমি দেখলাম যে ওই জিনিসটা, যে জিনিসটা কুকুরের মতো দেখতে, মানে মাথাটা কিছুটা কুকুরের মতো, শরীরটা কিছুটা গরুর মতো, এবং আপনার হচ্ছে সামনের পা দুইটা একটু বেশি লম্বা পিছনের পা দুইটার থেকে, মানে আপনার হচ্ছে ওটাকে আপনি কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারবেন না। মানে বেসিক্যালি বুঝাই যেতেছিল যে ওইটা কোনো সাধারণ কোনো প্রাণী না, এটা বুঝাই যাচ্ছিল। তো যাই হোক, আমি যখন আবার আপনার হচ্ছে একটু হাঁটা ধরলাম আবার সাহস করে, তো দেখলাম যে ওটা একদম একদম সাই করে একদম আপনার হচ্ছে এটা বাতাসের মতো কিছুটা হইয়া মানে আপনার হচ্ছে দূরে সরে গেল। মানে আমি যত হাঁটতেছি ওই জিনিসটা তো দূরে সরে যেতেছে কিছুটা এরকম, বাট এটা আপনার হচ্ছে বাতাসের গতিতে হইতেছে, মানে খুবই আপনার হচ্ছে স্পিডে জিনিসটা হচ্ছে। তো আমি দেখে জিনিসটা ফ্রাইটেন্ড না হইয়া, আমি রাতে খাবার শেষ করে ঘুমোতে যাব এমন সময় এক লোক এসে আমার নাম ধরে ডাকলো। আমি ঘর থেকে বেরিয়ে এলে তিনি আমাকে বললেন, কাল আমার ছেলের বিয়ে, আপনাকে বরযাত্রী হয়ে কোণে বাড়িতে যেতে হবে, ভাড়ার কথা ভাববেন না, আমি পুষিয়ে দেব। শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি লোকটিকে এর আগে কখনো দেখিনি। এই প্রথম লোকটাকে দেখলাম, চিনি বলেও মনে হচ্ছে না। আমি এসব ভাবতে ভাবতে তিনি বললেন, কি হলো, যাবেন? কোনো কিছু না ভেবে, অর্থাৎ ৭-৫ না ভেবেই বললাম, যাব। লোকটি আমাকে বললেন, ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে থাকবেন, কাল এসে আমি আপনাকে নিয়ে যাব। এই বলে লোকটা চলে গেলেন। আমি তাকে বিদায় জানিয়ে বিশ্রাম করার জন্য ঘরে এলাম। তখন আমার মাথায় একটা চিন্তা এসে ভর করল। আজ তো শুক্রবার আর কাল তো শনিবার, শনিবারে আবার কারো বিয়ে হয় নাকি, এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। বলে রাখা ভালো, তখনকার মানুষ একটু কুসংস্কারে বিশ্বাস করত। তারা ভাবত শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে বিয়ে হওয়াটা কেমন যেন অশুভ অশুভ একটা ব্যাপার। সকালে উঠে যথারীতি আমি ঘোড়াসহ ঘোড়ার গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখলাম। তারপর বাড়ির অন্য কাজ শেষ করে নিজেও গোসল করে নিলাম। শীতের দিন হওয়ায় গোসল শেষে গরম কাপড় পরে খেতে বসলাম। মা আমাকে বললেন, কিরে খোকা, আজ কোথাও গেলি না? তখন আমি খেতে খেতে বললাম, মা, আজ একটা বিয়ে নিয়ে যেতে হবে, তাই অন্য কোনো কাজ আজকে নেব না। বাড়িতে আমি আর আমার মা খাবার শেষ করে ঘোড়াকে খেতে দিলাম, আর মনে মনে ভাবছিলাম, কি ব্যাপার, দুপুর গড়িয়ে গেল, কই এখনো তো কেউ এলো না, নাকি আমাকে মিথ্যে বলল। এই ভাবতে ভাবতে আমি ঘরে গিয়ে বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়লাম। মাগরিবের আজানের পর সেই লোকটি এসে আমাকে ডাকলো। আমি ঘুমাচ্ছি, তাই মা আমাকে ডেকে তুলে দিলেন। আমি ঘর থেকে বের হতেই লোকটি আমাকে বললেন, কই চলুন, অনেক দূর যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমি চোখ মুখ ধুয়ে গাড়িটার সঙ্গে ঘোড়াটাকে জুড়ে ওনার সাথে যাত্রা শুরু করলাম। মেঠো রাস্তা ধরে যাচ্ছি, একটু শীত শীত লাগছে। রাস্তার দুপাশে কোনো ঘর বাড়ি নেই, সামনে বাঁশের বাগান, তারপর সামনে যেতে একটা নদীর বাঁধ, তারপর ছোট্ট একটা কালী মন্দির, তারপর নদীর পাশ কেটে সরু রাস্তা। এই রাস্তা আমার অনেক চেনা, অনেকবার এসেছি, তবে আজ কেমন জানি অদ্ভুত লাগছে। চারদিকে কেমন একটা নির্জনতা কাজ করছে। ভাবলাম রাতে তো কখনো আসেনি, তাই হয়তো এমন লাগছে। ভাবনা শেষ হতেই দূরে চোখ পড়ল আমার। দেখি রাস্তার পাশে একটি আলোকসজ্জার বাড়ি, এবং সেখানে পৌঁছাতেই পেছন থেকে লোকটি বলে উঠলেন, থামুন, আমরা এসে পড়েছি। তারপর আমি ঘোড়ার গাড়ি থামালাম। আমার ঘোড়ার গাড়ির শব্দে বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে এলো। তারপরে যথারীতি বরযাত্রীরা উঠে বসলো। ওরা মোট 13 জন। ওরা ওঠাতে আমি আবার যাত্রা শুরু করলাম। ভালো লাগছে, সবার হাসি খুশি মন, আর হালকা মৃদু বাতাসে ঘোড়ার গাড়িটি ক্যাঁকুর ক্যাঁকুর শব্দ করে চলতে শুরু করলো। আমি বেশ আনন্দ উপভোগ করছিলাম, কিন্তু আনন্দটা আর বেশি সময় রইল না। মনে হচ্ছে ঘোড়ার গাড়িটি আর সামনে এগোতে পারছে না। কেউ একজন শক্তিশালী দানব ঘোড়ার গাড়িটি পেছন থেকে টেনে ধরেছে। এর আগে থেকেই আমি একটা জিনিস আঁচ করছিলাম, আমার ঘোড়া দুটো আজ অন্যান্য দিনের চাইতে বেশি চিল্লাচিল্লি করছে। আমি গাড়ি থেকে নামলাম, হাতে হ্যারিকেন নিয়ে গাড়ির পেছন দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার আর বোঝার বাকি রইল না আমাদের সাথে কি হতে চলেছে। আমি দেখলাম ধান বানা কালো কুচকুচে একটা ঢেকি আমার ঘোড়ার গাড়িতে চাকার সাথে বেঁধে রয়েছে।
এত রাতে রাস্তার মধ্যে কালো কুঁচকুঁচে ঠেকি কোথা থেকে এলো? এটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল একটা কথা। বড়দের মুখে শুনেছি, জিন, ভূত, পিশাচ যাই হোক না কেন, কোনোভাবেই তারা ঘোড়ার সামনে আসবে না। তাই হয়তো তারা পেছন থেকে আমাদের ভয় দেখাচ্ছে। তখন আমি সবাইকে গাড়ি থেকে নামতে নিষেধ করি। তারপর আমি আমার ব্যাগ থেকে আমার ব্যবহার করা গামছাটি বের করে যেই না ঢেকির ওপর রাখি, সঙ্গে সঙ্গে আপনাতেই ঢেকিটি মাটির সাথে মিলে যায়। এই দেখে আমি কিছুটা ভয় পেলাম, কিন্তু কাউকে কোনো কিছু না বলে ভয়ে ভয়ে গামছাটি মাটি থেকে উঠিয়ে ধুলা ছেড়ে মাজাতে বাঁধলাম। তারপর হ্যারিকেনটি যথাস্থানে বেঁধে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে বসতে আমার ঘোড়া দুটি আবার আপন মনেই চলতে শুরু করলো। কিছু দূর ভালোই যাচ্ছিলাম, হঠাৎ আমরা লক্ষ্য করলাম আমাদের ঘোড়ার গাড়ির ছাদের উপর ধূপ ধাপ করে অনবরত চারিদিক থেকে বড় বড় ঢিল এসে পড়ছে। তখন সবাই ভয়ে জড়সড় হলাম। কি হচ্ছে এসব আমাদের সাথে? তখন আমি সবাইকে বললাম, ভয়ের কিছু নেই, সবাই যার যার জায়গায় বসে যা পারেন সূরা কেরাত পড়তে থাকেন, কেউ ভুল করেও নিচে নামবেন না। আমি ঘোড়ার লাগাম শক্ত করে ধরে চাবুক মারা শুরু করলাম। ঘোড়া এগোচ্ছে না, তবে চাবুকের আঘাতে দুই পা সামনে যাচ্ছে, আবার পেছনে ফিরে আসছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি নিরুপায় হয়ে গাড়ি থেকে নামলাম। তারপর বাম হাতে হ্যারিকেনটি আর ডান হাতে ঘোড়ার লাগাম টেনে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর সব স্বাভাবিক হয়ে গেল। একটু পরেই গাড়ির পেছন থেকে নাকি কণ্ঠে কেউ কথা বলে উঠল। সে বলল, আজকের মতো আমরা নাকি বেঁচে গেছি। সবাই এই কথা শুনে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, গাটা অনেক ভার হয়ে গিয়েছিল, শীতল হয়ে গিয়েছিল। কিছু দূর যাওয়ার পর কোণে বাড়ির আলোকসজ্জা দেখে কিছুটা সাহস পেলে চলতে চলতে অবশেষে আমরা কোণের বাড়িতে এসে পৌঁছালাম। খাওয়া দাওয়া শেষ হলো, বিয়ের কাজও সম্পন্ন হলো। বর কনে বিদায় দিয়ে আসবো এমন সময় বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা বের হয়ে আসলেন। তিনি জানালেন, রাত অনেক হয়ে গেছে, আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে যেতে হবে। তখন বর এবং কনে পক্ষের সহমত হওয়ায় তারা সেখানে থেকে যায়। আমি বাড়িতে চলে আসার মত প্রকাশ করলে তারা আমাকে সবাই নিষেধ করেন, কিন্তু আমি তাদের নিষেধের তোয়াক্কা না করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি। গাড়ি চলছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর মাঠের মধ্যে থেকে শেয়ালের হাঁক ভেসে আসছে। আস্তে আস্তে রাত যত গভীর হচ্ছে, অন্ধকারও ততই ঘন হচ্ছে। রাস্তার মধ্যে আমার সাথে একই ঘটনা আবারও ঘটল। আমি কোনো কিছু তোয়াক্কা না করে মুখে যা আসে তাই পড়তে শুরু করলাম। আমার আশেপাশে কত রকম জীব জন্তু ঘোরাঘুরি করছে। আমার মনে হচ্ছে আমার চারপাশে একজন নয়, একাধিক লোক ফিস ফিস করে কি সব বলছে। আমি ওই জায়গা পার হতে আমার লোমগুলো দাঁড়িয়ে গেল, প্রচণ্ড ঘামছিলাম। তারপর আস্তে আস্তে চারিদিক নির্জন হয়ে আসে, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি আমাদের নদীর ঘাটে এসে পৌঁছাই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, আমার সামনে ঘটল আরো ভয়ঙ্কর দুর্ঘটনা। আমি নদীর ঘাট পার হয়ে যখন কালী মন্দিরের সামনে আসলাম, তখন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বড় বড় আকৃতির দুটি কালো কুঁচকুঁচে বেড়াল, চোখ দিয়ে তাদের আগুনের ফুলকি বের হচ্ছে। বিড়াল দুইটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পায়চারি করছে আর ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু ভাবতে পারছি না আমার সাথে কেন এমন ঘটছে। আমি সামনে পেছনে কোনো কিছু না ভেবে হ্যারিকেনের শিখাটা একটু বাড়িয়ে দিতেই সেগুলো আপনি থেকেই মিলিয়ে গেল। আমি তাড়াহুড়ো করে ঘোড়ার লাগামটা ধরে যেই না চাবুক ঘোড়ার শরীরে মারতে যাব, তখন আমার চোখ পড়ল বাঁশ ঝাড়ের দিকে। বাঁশগুলো সব মাটিতে নুয়ে পড়েছে আর বাঁশ বাগানের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। তা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি ভয় আর রাগ নিয়ে
ঘোড়ার গাড়ি থেকে নেমে হারিকেনটা হাতে নিয়ে দূর থেকে চাবুক দিয়ে যেই না বাঁশের গায়ে সজোরে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে বাঁশগুলো সরসর করে উঠে গেল। ঝড়ও বন্ধ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে বুকটা গাড়ির সঙ্গে ঠেকিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে আর আমার মনে হচ্ছে চারিদিকে ভেঙে চুরে যাচ্ছে। এভাবে বাঁশঝাড় পেরিয়ে, মাঠ পেরিয়ে অবশেষে বাড়িতে পৌঁছালাম। তখন আমার সারা শরীর থেকে ঘাম টপ টপ করে ঝরে পড়ছে। আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে জড়িয়ে ধরলেন। আমিও মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা, আজকে আমি মরেই যেতাম। আল্লাহর অশেষ মেহেরবানি এবং তোমার দোয়ায় বেঁচে ফিরেছি। তারপর একে একে সমস্ত ঘটনা আমি মাকে বলি। তারপর মা আমার সব ঘটনা শুনে রাতে লবণ পানি খেতে দেন। তারপর গরম পানি দিয়ে আমাকে গোসল করতে বলেন। সেদিন রাত্রে খাবারে মাছ থাকায় আমার মা আমাকে মাছ না খেতে দিয়ে শুধু লবণ দিয়ে ভাত খেয়ে ঘুমোতে বলেন। এর পরের ঘটনাটা দাদির মুখ থেকে শোনা। আমি যখন হাসানের সমস্ত ঘটনা শুনি তখন আমি প্রচণ্ড ভয় পাই। হাসান যেহেতু নদীর পাশ দিয়ে এসেছে, তাই ওকে আমি গরম পানি দিয়ে গোসল করিয়ে মাছ খেতে বারণ করি, এতে পিশাচ ও খারাপ কিছু ওর কাছে যেন না আসতে পারে। পরে হাসান যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ওর পাশে বসে নফল নামাজ পড়ে জিকির করছিলাম। তখন আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশের গাছপালা কি যেন ভেঙে চুরে তছনছ করে ফেলছে। আর কতজন ঠিক বলতে পারবো না, সাঁই সুঁই করে কথা বলছে। আমি সাহস করে টিনের ফুটো দিয়ে তাকিয়ে দেখি গন্ডারের মতো কিছু একটা আমার বাড়ির সমস্ত গাছপালা ভেঙে চুরমার করে ফেলছে। এই ভয়ঙ্কর প্রাণীটির মুখোমুখি হতেই সে আমাকে বলে আজকে নাকি আমাকে মেরেই ফেলতো। তারপর সব কিছু স্বাভাবিক। সকালে উঠে আমি দেখলাম বাড়ির সব গাছপালা ঠিক আগের মতো আছে। আসলে আমাদেরকে ঘর থেকে বের করে ক্ষতি করার ইচ্ছে ছিল তাদের। কি বলবো। দাদি যখন এসব কথা আমাদের বলছিলেন তখন দাদি কাঁপছিলেন, চোখে পানি টলমল করছিল। হাসান চাচা আর তার মা অর্থাৎ আমার দাদি আজ বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাদের দুজনকেই যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। ৩ তারিখ আমি আমার নানা বাড়ি যাই, কারণ সেদিন ওয়াজ মাহফিল ছিল। মাহফিলে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগে আমার। আমার সাথে আমার এক মামা ছিল, তার কাছ থেকে ওই মেয়ের ঠিকানা জেনে পরদিন তার সাথে হঠাৎ নদীর পাড়ে দেখা হয়ে যায় আমার। তারপর আমি আমার মামাকে বলি তার নাম্বারটি জোগাড় করে দিতে পারবে কিনা। মামা নাম্বার জোগাড় করে দেয়, কিন্তু আমি ফোন দেইনি কখনো। আর 2 দিন পর আমি খুলনায় আমার বাসায় চলে আসি। তার সাথে 2 থেকে 3 দিন কথা বলার পর আমি আবারও নানার বাসায় যাই। ওইখানে যাওয়ার 1 দিন পরে আমি তাকে নিয়ে পালিয়ে আসি। যা হোক রাসেল ভাই, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। 2-3 মাস খুব ভালোই চলছিল আমাদের। কোরবানি ঈদের 2-3 দিন পর আমার শাশুড়ি আসে আমাদের নেয়ার জন্য। আমি তাদের বাসায় যেতে চাচ্ছিলাম না। আমার শাশুড়ি তার মেয়েকে নিয়ে যায়। পরদিন আমি ফোন দিলে আমাকে জানায় যে তার মেয়ে আমার সংসার করবে না। কথাগুলো শোনার পরে আমি খুব কান্নাকাটি করি। তারপর থেকে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যেভাবেই হোক ব্ল্যাক ম্যাজিক করব আমার ওয়াইফকে। অনেক খোঁজাখুঁজির পর একজন কবিরাজের ঠিকানা পাই। আমি নাম বলবো না। ঢাকা শহরের কোনো এক জায়গায় আমি তার বাসায় যাই। একটা কাজ পেয়েছি এই কথা বলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর 2টার সময় আমি ঢাকায় পৌঁছাই। সেদিন রাতেই আমার শাশুড়ি আমাকে ফোন করে জানায়, তুমি এসে তোমার বউকে নিয়ে যাও। তারপর দিন ভোরবেলায় আমার বউ আমাকে ফোন করে বলে সে প্রেগন্যান্ট। আমি সব কিছু চিন্তা বাদ দিয়ে আবার খুলনায় ব্যাক করি। খুলনায় আসার 4 দিন পরে আমি আমার বউকে আনতে যাই। 2022 সালে জানুয়ারি মাসের 27 তারিখে আমার ঘরে ফুটফুটে এক সন্তান জন্ম নেয়। তার ঠিক 3 থেকে 4 মাস পর আমার সাথে রাগারাগি করে আমার বউ বাপের বাড়ি চলে যায়। আমিও রাগ করে 3-4 মাস খোঁজ খবর নেইনি। এভাবে কেটে যায় 4-4টি মাস। একদিন আন্টি আমাকে একটা কবিরাজের ঠিকানা দিয়ে বলে খুলনা ফুলবাড়ি গেটের কোনো এক জায়গায় আমি তার সাথে দেখা করি যেন। আমার কাছে টাকা বেশি না থাকায় খুব চিন্তায় পড়ে যাই। হঠাৎ একটা মহিলা আমাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে, তোমার মন খারাপ কেন?
আমি তাকে সব খুলে বলি আর বলি আমার কাছে খুব কম টাকা আছে। তারপর সেই মহিলা আমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা টাকা লাগে আমি দিয়ে দেব। তুমি যে চিন্তা করে এখানে এসেছো এটা করো না, এটা করলে তোমার খুব ক্ষতি হবে। তারপর আমি সেই কবিরাজের সাথে কথা বলি। তাকে সব খুলে বলার পর আমাকে কিছু সরিষা ও 4টা কড়ি আনতে বলে। হঠাৎ পাশ থেকে সেই মহিলা আমাকে বলে, বাবা তুমি বসো, আমি সব এনে দিচ্ছি। তারপর সেই মহিলাটি আমাকে যাবতীয় জিনিস এনে দেয়। তারপর সেই কবিরাজ জিনিসগুলোতে ফুঁ দেয় এবং আমাকে দিয়ে বলে এগুলো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে নিয়ে। নিয়মগুলো এমন ছিল, প্রতিদিন দুপুরে সূরা ফাতিহা 3 বার পাঠ করে সরিষাগুলো আগুনে পোড়াতে হবে। চলবে 28 দিন। কড়ি 4টা, প্রতি মঙ্গলবার 1টা করে আগুনে পোড়াতে হবে। একটা তাবিজ দিয়ে বলেছিলেন তোমার ঘরে কোথাও ইট দিয়ে চাপা দিয়ে রাখবে। তারপর আমি তাকে 55 টাকা হাতিয়া দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যেই না বাইরে বের হয়েছি, হঠাৎ দেখি সেই মহিলা আমাকে বলল একসাথে যাই। আমি তার কথা মেনে তার সাথে একসাথে ভ্যানে উঠি। মেইন রাস্তা পর্যন্ত আসার পর সে আমাকে বলে, বাবা চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। তারপর সেই মহিলা আমাকে বিদায় দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমাকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যায়। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমাতে যায়, আমি তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ওই রাতে আমি স্বপ্নে দেখলাম আমার বউ আমার কাছে ফিরে এসেছে। তার ঠিক 15 দিন পর আমার বউ আমার কাছে চলে আসে। এরপর আর কোনো সমস্যা হয় না, কিন্তু 2 থেকে 3 মাস পর শুরু হয় আমার সাথে খুব খারাপ কিছু ঘটা। আমি শুয়ে থাকলে আমার মনে হতো আমার পায়ের কাছে কেউ বসে আছে, আর বাইরে বের হলে মনে হতো কে যেন আমার পিছু পিছু আসছে। একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে থাপ্পড় মারে খুব জোরে। মাথাটা পশ্চিম দিকে ঘুরে যায়। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। তখনই ফজরের আজান দিচ্ছিল। 2023 জানুয়ারির 16 তারিখ আমি আবারও সেই কবিরাজের কাছে যাই। তাকে সব কিছু খুলে বলি। আমার বউকে আমার কোনো কথা যে শোনাতে পারিনি, বা আমার বউ যে আমার কোনো কথা শোনে না, সেই ব্যাপারে তাকে জানাই। সে আমাকে বলে একটু লবণ, একটা মাদুলি আর 2টা মোনামুনির ফল আনতে হবে। আমি সেগুলো এনে তার কাছে দেওয়ার পর সেগুলো পরে ফুঁ দিয়ে আমাকে দিয়ে বলে এই তাবিজটা তোমার বাম হাতে বেঁধে রাখবে আর লবণ তরকারির সঙ্গে খেতে হবে। আমাকে সে বলে দিয়েছে 9 মাস এটার মেয়াদ থাকবে, 9 মাস পর সব কেটে যাবে। আমি যেন 9 মাস পর যেয়ে তার কাছ থেকে আবারও তাবিজ নিয়ে আসি। আর বলেছে গরুর মাংস খাওয়া যাবে না, কেউ মারা গেলে সেই বাড়িতে যাওয়া নিষেধ। নবজাতক কোনো শিশু জন্ম নিলে 41 দিনের মধ্যে তাদের বাসায় যাওয়া নিষেধ। এই ছিল আমার ঘটনা। আমি আজও বুঝতে পারি না কে ছিল সেই গ্রাম পেরিয়ে মানিকখালী নামক একটি গ্রাম আছে। সেখানে প্রতি ডিসেম্বর মাসের 27 তারিখ একটি ওয়াজ মাহফিল হয়। আমাদের গ্রামের অনেকেই সেই ওয়াজ মাহফিল শুনতে যায়। আমিও প্রতিবার সেখানে গিয়ে ওয়াজ শুনি। তাই প্রতিবারের মতো এবারও আসর পরে ওয়াজ শোনার জন্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম আমি এবং আমার 2 বন্ধু। ভালোভাবেই আল্লাহর অশেষ রহমতে সেখানে পৌঁছালাম। ওয়াজ মাহফিল বেশ বড় হওয়ার কারণে সেদিন অনেক ভিড় হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে ওয়াজ শোনার জন্য। তারপর কোনো রকম ভিড় এড়িয়ে আমরা 3 জন 3 জায়গায় বসে পড়লাম। ভিড়ের জন্য আমরা 3 জন এক জায়গায় বসতে পারলাম না। বেশ কিছুক্ষণ ওয়াজ শুনলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকাতে দেখলাম রাত প্রায় 12:30। আমি ভাবলাম অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাওয়া উচিত। আমাদের এলাকায় রাত 11টার পর সিএনজি বা অটোরিকশা পাওয়া যায় না। আমি বাড়িতে যাব এই কথা ভেবে আমার সাথে থাকা বন্ধুদের খুঁজতে থাকি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আমার বন্ধুদের কোথাও খুঁজে পেলাম না। এদিকে রাত অনেক বেড়ে যাচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না। এবার নিজে নিজেই বলে উঠলাম হয়তো ভিড়ের মধ্যে ওরা আমাকে হারিয়ে ফেলেছে, হয়তো বাড়ি ফিরে গেছে। তাই আমিও চলে যাব ঠিক করলাম। মেইন রোডের কাছে যেতেই দেখি কোনো সিএনজি তো দূরের কথা, একটা কুকুরও নেই। একটু হতভম্ব হয়ে ভাবলাম এত বড় একটা ওয়াজ মাহফিল, কিন্তু কোনো অটো সিএনজি নেই। একেবারেই যে নেই তা কিন্তু না, কিছু সিএনজি ছিল যেগুলো দূর থেকে আসা মানুষ নিয়ে তাদের নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল।
আমাদের গ্রামে যাওয়ার দুইটি রাস্তা, একটা হচ্ছে মেইন রোড আর অন্যটি হচ্ছে রেল লাইন। আর মেইন রোড দিয়ে পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, আর রেল লাইন দিয়ে গেলে 40 মিনিট আমাকে পায়ে হেঁটে যেতে হবে। তখন আমি রেল লাইনের রাস্তাটি সবকিছু চিন্তা করে বেছে নিলাম, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো এটা ভেবেই। কিন্তু কে জানতো সেখানে আমাকে ভাগ্যের মর্মান্তিক পরীক্ষা দিতে হবে। স্টেশন ধরে আমার গ্রামের রাস্তার দিকে 10 মিনিট হাঁটলে একটা ব্রিজ পড়ে। সেটা রেল লাইন ব্রিজ। চারদিকে খেজুর গাছ, কাঁঠাল গাছ, আর তারপরে একটি মাটির রাস্তার মাঝখানে একটা শেওড়া গাছ, চারপাশে কিছু আবাদি জমি, এবং তারপর আমাদের বাড়ি। তো আমি যখন স্টেশন ধরে হাঁটছি, প্রায় 10 মিনিট হাঁটার পর আমি ওই ব্রিজটার কাছে চলে আসি। ব্রিজটা যখন পার হতে যাব তখন মনে হচ্ছিল আমার পেছনে কেউ আমাকে এমনভাবে ধরে রেখেছে যেন আমি সামনে এগোতেই পারছি না। তারপর হঠাৎ আনুমানিক 5 সেকেন্ড পর আমার মনে হলো আমার পেছনে কেউ নেই। তখন আমি ব্যাপারটাকে খুব বেশি আমলে নেইনি। মনের ভুল ভেবে কানে এয়ারপড লাগিয়ে গজল শুনতে শুনতে আমি হাঁটছিলাম। আমার অ্যান্ড্রয়েড ফোন, যেটা লাইট অন করে আমি পথ চলছিলাম। যখন আমি ব্রিজে উঠি, ব্রিজটা পার হবার পর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। যখন আমি ব্রিজের মাঝখানে চলে আসি তখন আমার কানে থাকা এয়ারপড নিজে থেকেই অফ হয়ে যায়। আমি ভাবলাম হয়তোবা এয়ারপডের চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু সেটা শুধু এয়ারপড পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। আমি আর এক পা এগোতেই আমার হাতে থাকা মোবাইল ফোনটির 80% চার্জ থাকা সত্ত্বেও অফ হয়ে যায়। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার হাতে কোথাও চাপ লেগে এমন হয়েছে, কিন্তু আমি মোবাইল ফোনটি অন করার জন্য অনেকবার চেষ্টা করি এবং ব্যর্থ হই। অথচ এমন অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চারিদিকে অন্ধকার আমাকে ঘিরে রেখেছে। আমি পথ চলতে পারছি না। ফোনটাকে অনেকবার অন করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আমি মনের অজান্তে কিছুটা ভয় পেতে শুরু করি। গলা শুকিয়ে যাচ্ছিল আমার। আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে ব্রিজ পার হওয়ার চেষ্টা করলাম। যখন আমি ব্রিজটা পার হলাম, কিছুটা ভয়ে ভয়ে রেল লাইন দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। আমি যখন ব্রিজ থেকে আনুমানিক 10 ফিট দূরে আসলাম, আমার মনে হচ্ছিল আমার পেছন থেকে একটা গরম হাওয়া আমার দিকে এগিয়ে আসছে। যত কাছে আসছে ততই যেন বেশি আগুনের মতো তাপ অনুভব করছি। আমি ভয়ে পেছনে তাকানোর সাহস পেলাম না। আমি আমার হাঁটার স্পিড বাড়িয়ে দেই, কিন্তু হাঁটতে হাঁটতে আমি একটু সামনে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সেই একটু ভয় আর একটু ভয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একটু এগিয়ে যেতেই দেখলাম আমার ডান পাশে একটা সাদা রঙের ঘোড়া আমার পাশ বরাবর হেঁটে যাচ্ছে। স্বাভাবিকের তুলনায় ঘোড়াটি ছিল অনেক বড়, আর ঘোড়াটি ফুলের মালা দিয়ে সাজানো, এবং আমার হাঁটার স্পিড যত বাড়ছিল ঘোড়াটাও ঠিক ততটা স্পিডে আমার সাথে সাথে হেঁটে চলেছে। আর ঘোড়াটা ছিল এতই রাগান্বিত, এতই তেজি, তার চোখগুলো আগুনের মতন যেন জ্বলজ্বল করছিল। আমি অনেক কষ্ট করে চোখ বন্ধ করে শরীরের যত শক্তি আছে তা খাটিয়ে দৌড় দিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকতে শুরু করলাম। তারপর উচ্চ স্বরে বলতে লাগলাম, হে আমার রব, তুমি সর্বশক্তিমান, তুমি পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। এরকমভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর আমি রেল লাইন পেরিয়ে মাটির রাস্তায় উঠে আসি। আমি যখন রেল লাইন পেরিয়ে মাটির রাস্তায় আসি তখন সামনে এগোতেই রাস্তার বাম পাশে একটা শেওড়া গাছ। আমি নিজেও জানতাম না সেখানে আমার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছিল। আমি যখন শেওড়া গাছটার দিকে এগোতে লাগলাম তখন আমার মনে হচ্ছিল আমি আবারও সেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পাচ্ছি। আমার কান যেন এই শব্দগুলোকে আর নিতে পারছিল না। আমার মনে হচ্ছিল ঘোড়াটা মনে হয় আমার দিকেই রাগান্বিত হয়ে ছুটে আসছে, আমাকে ছিঁড়ে খাবে বলে। আমি ভয় আর পেছনে তাকানোর সাহস পেলাম না। যখন শেওড়া গাছটার কাছে চলে আসি তখন আমি যেটা দেখতে পাই সেটা কোনো সুস্থ মানুষ তার নিজের চোখকে দেখার পর বিশ্বাস করতে পারবে না। শেওড়া গাছটার কাছে এসে আমি দেখলাম একটা পা দেহ থেকে আলাদা করা, শুধু পাটাই রয়েছে। আর এই পা যেন কোনো মানুষের পা না। পাটা আকারে এতই বড় ছিল যে আনুমানিক
6-7 ফিট হবে। সাধারণত মানুষের শরীর এমন হয় না। রাস্তার মাঝখানে শুধু পা আমার দিকে সে যেন হেঁটে আসছিল। আমার পেছনে সেই ঘোড়ার খুরের শব্দ, সব মিলিয়ে আমি আর নিতে পারছিলাম না। চিৎকার করে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ এখানে পড়েছিলাম আর কিভাবে পড়েছিলাম কিছু মনে নেই আমার। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার গ্রামের এক চাচার বাড়িতে শুয়ে আছি। আমি এখানে কিভাবে আসলাম? চাচা বললেন তিনি কাল রাতে মাহফিল শেষ করে তার সঙ্গীদের সাথে বাড়ি ফিরছিলেন। তখন শেওড়া গাছের কাছে এসে তিনি দেখতে পান আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তিনি তখন বাড়িতে খবর দেন এবং আমাকে এখানে নিয়ে আসেন। এবং তিনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করলেন যে তুই এই পথ দিয়ে কেন আসতে গেলি। আমি চাচার এমন অদ্ভুত কথা শুনে চাচার কাছে সেই বিষয়ে জানতে চাইলাম। সময়ের কারণে চাচার সেই ঘটনাটা আমার এখন বলা সম্ভব হচ্ছে না। মুরব্বীদের কাছে জানতে পারলাম এখানে অনেক ঘটনা, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই বলে ওবায়দুল তার ঘটনা শেষ করলেন। লেখায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরিয়ান লিখেছেন কিশোরগঞ্জ থেকে, হ্যাঁ আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, কিন্তু আমাদের আসলেই মাঝে মাঝে কিছু লেখা পড়তে খুব অসুবিধা হয়। আপনারা লেখার পরে যদি একটু রিভাইজ করেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, কারণ না হলে দেখা যাবে যে অনেক সুন্দর ঘটনা অনেক সময় আমাদের নেওয়া সম্ভব হয় না। একটু ব্যাপারটা খেয়াল রাখবেন আপনারা দয়া করে। তো যাই হোক, আমরা একটু আগে যে ঘটনা শুনছিলাম সেই ঘটনার মধ্যে আমরা শুনলাম যে একটি পা 6-7 ফিট লম্বা। আমি একটা ঘটনা পড়েছিলাম অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। সেই গল্পের মধ্যে এতিদের কথা ছিল এবং তাদেরকে নাকি এভারেস্টে দেখা যায়। ব্যাপারটা কাল্পনিক নাকি সত্যি সেই ব্যাপার নিয়ে আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। তো সেখানে আমি শুনেছিলাম যে অনেক বড় তারা, আকারে অনেক বড়, মানুষের চাইতে অনেক বড় হয় তারা। হঠাৎ করে এই ঘটনাটা পড়তে গিয়ে আমার সেই ঘটনার কথা মনে পড়ে গেল, মানে সেই গল্পের কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের লিসেনারদের বলবো যে আপনারা শুধু একবার জাস্ট ভেবে দেখুন যে আপনারা যদি এরকম একটা পা দেখেন যে এই পাটি 6-7 ফিট এবং সেটি আপনার দিকে এগিয়ে আসছে, মানুষ নয় জাস্ট পা, এটা যদি পড়ে থাকতে দেখেন, এগিয়ে আসা তো দূরের কথা, কেমন লাগবে আপনার। যাই হোক, 4 মাসের ছুটিতে আমি এবার পাকিস্তান এসেছি। প্রতিবারের মতোই কর্মস্থল থেকে দেশে ফিরে এসে সবার প্রথমে আমি যে কাজটি করি, একটি নতুন বাইক কিনি এবং তা ছুটি শেষে যাওয়ার সময় বিক্রি করে দেই। দেশে এলেই বন্ধুদের নিয়ে বের হয়ে যাই দেশ ঘুরতে। সেবারও তার ব্যতিক্রম ছিল না। আমার বাইক নিয়ে ট্যুর পার্টনার থাকেন আমার আপন ভাগ্নে আসিফ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাকিস্তান রেঞ্জার্সের একজন অফিসার হিসেবে কর্মরত আছে। তাই চাইলেই ছুটি পাওয়া সম্ভব হয় না। আমি আসবো জেনে সেও আবেদন করে রেখেছিল ছুটির। তার ছুটিতে আসতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ট্যুর কিছুটা পিছিয়ে দেই। সে আসলে আমরা অক্টোবর মাসের 4 তারিখ সকালে রওনা হই। এটি ছিল একটি দীর্ঘ ট্যুর। আমরা সব মিলিয়ে সেবার 4 জন ট্যুরমেট ছিলাম। আমি যেহেতু করাচির বাসিন্দা ছিলাম তাই পথটি ছিল দীর্ঘ। আমাদের গন্তব্য ছিল পাকিস্তান চীন সীমান্তের সর্বোচ্চ উঁচু স্থান, নাম হল খুনজেবার পাস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4993 মিটার উচ্চতায় অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। খুনজেরার পাসটি ছিল কারাকোরাম হাইওয়ে দ্বারা সংযুক্ত। করাচি আমার বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে। যথারীতি আমরা প্রায় 1.5 দিন বাইক চালানোর পর আমাদের গন্তব্য থেকে মাত্র 140 কিলোমিটার আগে একটি স্থানে যাত্রা বিরতি করি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা আসরের শেষে পুনরায় রওনা হব। ঠিক তক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। বলে রাখা ভালো, এটি ছিল আমাদের গন্তব্যস্থলের সবচেয়ে নিকটবর্তী যাত্রা বিরতির স্থান। বিরতি শেষে আমরা যখন বের হব তখন হোটেল মালিক আমাদের কোথা থেকে এসেছি এবং কোথায় যাব জানতে চাইলে আমরা তা বলি এবং তিনি তা শুনে আমাদের যা বলেন তা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার পরেই পাহাড়ি আঁকাপাকা রাস্তা ও জঙ্গল, যা এতটা ঘন যে সূর্যের আলো সময় মতো পৌঁছায় না। আমরা এখন রওনা দিলেও মাগরিবের আগে পৌঁছাতে পারবো না। তাই বললেন স্থানটি মোটেও ভালো না। এখানে যারা যাতায়াত করছে সবাই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এসেছে। বাবা, তোমরা আমার ছেলের মতো, আজ রাতটা আমার হোটেলে থেকে যাও, কাল না হয় ফজরের সময় রওনা দিও।
আমরা যেহেতু সবাই বয়সে জওয়ান, তাই সেই হোটেলের মালিকের কথা উপেক্ষা করলাম, কারণ এমন ভ্রমণ আমরা আগেও করেছি। যথারীতি আমরা রওনা দেই। আকাশে মেঘ, তখনও গাড়ি নেই এই পথে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি করছে না। আমাদের রাস্তা ছিল খুবই ভালো। আমাদের পথে 2টি সীমান্ত বাহিনীর চেকপোস্ট, এবং যেহেতু আমার ভাগ্নে একই বাহিনীতে কর্মরত, তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমাদের আশ্চর্য করে 2টি চেকপোস্ট সামনে না যেতে অনুরোধ জানায়। তারা বলে তারা নিজেরাও প্রায় এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়। আমরা আগে বিষয়টিকে আমলে না নিলেও সবার বারণ আমাদের ভাবায়। আমরা ছিলাম ক্লান্ত। এত লম্বা একটি জার্নি, তার মাঝে গত 2 দিন প্রায় রাস্তায়, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। আমরা আবার রওনা করলাম। কিছুক্ষণ যাবার পর শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ, যার উঁচু নিচু রাস্তা চলে গেছে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। চারিদিকে আবছা অন্ধকার। স্থানটি সংরক্ষিত এলাকা হওয়ায় কোনো বাড়িঘর, দোকানপাট কিচ্ছু ছিল না। আমরা মোবাইলে সময় দেখে 4 জন একটি স্থানে বাইক থামাই এবং মাগরিবের নামাজ পড়ে নেই। হালকা বৃষ্টির আমেজ তখনও থাকায় আবহাওয়া ছিল ঠান্ডা। এমনভাবে আমরা প্রকৃতি আর নানা প্রকার আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল। আমাদের গন্তব্যে আমরা আবারও রওনা হলাম। আর তারপর আমাদের সাথে যা হলো তা আমাদের সারাটা জীবন মনে দাগ কেটে রাখবে। সবেমাত্র সন্ধ্যা হলো। নামাজ পড়ে আমরা মাত্র মিনিট 2 আসলাম। যেহেতু রাত, আঁকা বাঁকা সড়ক, আমাদের সবার বাইকের গতিও ছিল 40। আমরা একটা সোজা রাস্তা বেয়ে উপরে উঠলাম। তারপর বাঁক হয় বাম দিকে। রাস্তা প্রায় 50 থেকে 60 ফিট নিচে নেমে গেছে, আবার উপরে উঠছে। আমরা সবাই বাইকের গতি কম হওয়াতে আমাদের প্রত্যেকটি বাইক একে অপরের কাছেই ছিলাম। সবার হেলমেটেই কমিউনিকেটর ছিল। আমরা দেখলাম দূর থেকে আমরা যে রাস্তায় বাঁক নিয়ে নিচে নামবো, সেখানে আলো সাদৃশ্য কিছু জ্বলছে। আমাদের টিমে ভাগ্নের সামনে, আমি মধ্যখানে, এবং শেষে আমার বন্ধুরা ছিল। আসিফকে বাইক দাঁড় করাতে দেখে আমিও দাঁড়িয়ে যাই। তারপরে একে একে সবার বাইক থামে। আমরা যা দেখি তার সাথে কোনো হিসাব মেলে না। আমরা দেখি আমরা যে বাঁক ধরে নিচে নামবো, তার ঠিক নিচে একটি বিশাল জমায়েত, অর্থাৎ একটি বরযাত্রীর বহর যাচ্ছে। সেখানে প্রায় 70 থেকে 80 জনের মতো নারী পুরুষের একটি বহর, যা ছিল এমন, সামনে 2টি দলে বিভক্ত ব্যান্ড পার্টি একটি সাদা ঘোড়ায় বর আরোহণ করে আছে। পেছনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সবাই বিয়ের সাজে সজ্জিত, এবং পেছনে 50 থেকে 60 জনের মতো সব বয়সী ছেলে মেয়ে, বয়স্ক নাচতে নাচতে যাচ্ছে। আমরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও আমাদের ঘোর কাটতে বেশি দেরি হয়নি। তারা এমনভাবে রাস্তা ব্লক করে রেখেছিল যে পাশ দিয়ে একটা বাইকও ক্রস করার জায়গা ছিল না। এভাবে কেটে গেল 5 থেকে 6 মিনিট। আমরা সবাই লক্ষ্য করলাম সেই বরযাত্রীর বহর দেখে মনে হচ্ছে হাঁটলেও তারা ঠিক একই স্থানে অবস্থান করছিল। আমরা কিছুটা বিরক্ত হই এবং ভাবি পাশ কেটে হর্ন বাজিয়ে গেলে হয়তো সাইড দেবে। আমরা তাই করি, বাইক চালিয়ে সেই রাস্তার বাঁকে আসি, আর যা দেখি তা দেখে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে যেতেই মুখোমুখি হই একটি ভয়াবহ দৃশ্যের। বরযাত্রী বহরের সবার মাথা শরীর থেকে আলাদা এবং তা হাওয়ায় ভাসছে এমন দেখি। আমাদের বুঝতে আর বাকি রইল না, আমরা খারাপ কিছুর ফাঁদে পড়েছি। আমরা সবাই ভয়ে হিম হয়ে যেতে লাগলাম। তাদের এবং আমাদের দূরত্ব 30 ফিট হবে। আমরা সবাই ভয়ে পাথর হয়ে পড়েছি। কি করব? পেছনে ফিরে যাব নাকি খারাপ কিছুর মুখোমুখি হব বুঝে উঠতে পারছিলাম না। আসিফ সীমান্ত বাহিনী হওয়ায় এবং তার ডিউটি সীমান্ত হলেও এমন ঘটনা প্রথমবারের মতো দেখছেও, সেও ভয়ে হিম হয়ে গিয়েছিল। আমাদের টিমে আমি সবচেয়ে বড় হলেও আমি বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা সবাই হেডলাইট অফ করে বাইকের স্টার্ট অফ করে বসে আছি একত্রে, খারাপ কিছুর অপেক্ষায়। কিন্তু আমাদের মনে সবারই অনুশোচনা হলো, কেন আমরা হোটেলের মালিকের বারণ শুনলাম না, যিনি কিনা আমাদের হাত ধরে না যেতে অনুরোধ করেছিলেন? কেন আমরা তাদের এত কাছে এলাম? সবাই যার যার মতো দোয়া দুরুদ পড়ছিল, কেন আমরা আসলাম? আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরছিল, এই রাতে এমন একটি জনমানবহীন স্থানে, যেখানে 100 কিলোমিটারে কোনো বসতি নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে কোথা থেকে বরযাত্রী আসবে? এই ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। রাত
7:13। আমাদের সবার ফোনই তখনকার সময়ের নতুন ফোন ছিল। আমরা সবাই ভিডিও করার সাহস করি। আশ্চর্য হলেও সত্যি, 4টি ফোনের কোনোটিতেই কোনো ভিডিওতে বরযাত্রীর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কিংবা ভিডিও রেকর্ড হচ্ছিল না। এভাবে কেটে গেল আরো কিছু সময়। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। আমাদের কি ফিরে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত? কিন্তু এমন একটি গা হিম করা মুহূর্ত চোখের সামনে কতক্ষণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আসিফ, আমার ভাগ্নে, বারবার বলছিল আমরা তাদের মধ্য দিয়ে চলে যাই, কিছু হবে না। কিন্তু আমি সহ আরো বাকি 2 জন আমরা তাতে রাজি হলাম না। সময় যেতে লাগলো, আমাদের মধ্যে ভয় বাড়তে লাগলো। এদিকে শরীর আমাদের একদমই চলছিল না। টানা জার্নিতে তেমন আমরা বিশ্রামের সুযোগও পাইনি একটা। এভাবে সময় পার হচ্ছিল। রাতের গভীরতার সাথে সাথে আমাদের মনে হলো আমরা সবাই যেন এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিনে টানা রাইড করা ও বৃষ্টিতে ভেজার কারণে সবাই প্রচণ্ড ঠান্ডায় জমে যেতে লাগলাম। মোবাইলের ঘড়িতে তখন রাত 10টা। এ কি আমাদের জীবনের শেষ রাত? আমার মনে হলো এটি আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও কালো রাত। আমরা সবাই জড়ো হয়ে বসে পড়েছিলাম। আমাদের সামনে 2টি পথ খোলা ছিল। হয়তো আমরা আবার বাইক নিয়ে ফিরে যাব, নয়তো সামনে এগিয়ে এই অশরীরী বরযাত্রীর বহরকে ক্রস করে যাব। সবাই এতটা বিধ্বস্ত ছিলাম, কারো পক্ষেই বাইক চালানোর শক্তিটুকু ছিল না। পুরো সময়টিতে আমার ভাগ্নে কিছুটা অসংলগ্ন আর অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে আমাদের ওপর খুব রাগান্বিত ছিল এবং চেঁচামেচি করতে লাগলো। আসিফ বলল, যেহেতু এত দীর্ঘ সময় আমাদের কোনো প্রকার ক্ষতি করেনি, সামনেও কিছু হবে না। হঠাৎ করে আমরা বাকি 2 বন্ধুর একজন কিছুটা অসুস্থ বোধ করলে আমরা তখন আরো বেশি ভয় পেতে শুরু করি। হাজার খারাপ চিন্তা মাথায় কাজ করতে থাকে। এভাবে কেটে যায় আরো 2টি ঘন্টা। তখনও সেই সময়ের মতোই বরযাত্রী বহরের নাচ, আনন্দ আর ব্যান্ড চলছে। এদিকে আসিফ আমাকে বারবার অনুরোধ করতে থাকলো আমরা যেন তাদের ক্রস করে চলে যাই। আমি ভাবলাম এভাবে আর বসে থাকা যায় না, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু আমাদের 4 জনের টিমে আমি বড়, আমার শরীর ক্রমশ হিম হতে লাগলো। আমি তখন আমার বাড়ি সংলগ্ন দরগা মসজিদের বড় হুজুরকে কল করি। আমাদের করণীয় ও বাঁচার উপায় জানতে চাই। পাহাড়ি ঘন এলাকা হওয়ায় অনেক চেষ্টার পর আমরা হুজুরকে ফোনে পাই। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম ও রাকি। যেহেতু পাহাড়ি এলাকা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে হুজুরকে আমাদের পরিস্থিতি খুলে বলি। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছিল। হুজুর আমাদের বললেন করণীয় 2টি। যদি সুযোগ থাকে পেছনে ফিরে আমরা যেন ফেরত আসি, নয়তো ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করি। অতঃপর আমরা প্রায় রাত 1টা বাজে সিদ্ধান্ত নেই আমরা ফিরে আসব। কিন্তু তা ছিল আমাদের সেখানে অপেক্ষা করার মতোই কঠিন এবং কষ্টসাধ্য। আমরা সিদ্ধান্ত নেই বাইকের স্টার্ট বন্ধ রেখে আমরা আমাদের স্থান থেকে উপরে উঠে আসব। আমরা এমন স্থানে ছিলাম যা ছিল একটু উঁচু, খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া একটা বাঁক। এই স্থান হতে আমাদের আবারও সেই ভেজা খাড়া পাহাড়ে উঠতে হলো। আমাদের জীবনে সবচেয়ে কঠিন ও কষ্টকর কাজ। আমাদের সবার বাইক স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ ভারী মনে হচ্ছিল। এখানে বলে রাখা ভালো, হুজুর আমাদের বলেছিলেন আমরা যেন তাদের অর্থাৎ বরযাত্রীদের কোনো প্রকার বিরক্ত না করে ফিরে আসি। তাই আমরা বাইক স্টার্ট না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠে আসি। আমরা সবাই উপরে ওঠার পর সবাই পুনরায় বাইক স্টার্ট দিয়ে ফিরে যাব ঠিক করলাম। আর আপাতত সেই চাচার খাবারের দোকানে আশ্রয় নেব এবং চাচার কথা না শোনার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা বাইক স্টার্ট করলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমরা মাত্র 15-20 সেকেন্ড বাইক চালিয়ে সামনে আসলাম। আর যেহেতু সবাই ভয়ে কম বেশি বিপর্যস্ত ছিলাম, সবাই একে অপরের গা ঘেঁষে ঘেঁষে বাইক চালাচ্ছিলাম। অতঃপর আমরা যা দেখলাম তাতে আমাদের বেঁচে ফেরার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। এবার আমরা দেখলাম আমাদের থেকে 60 থেকে 70 মিটার দূরে হুবহু একই রকম একটি বরযাত্রীর বহর আমাদের দিকে ধেয়ে আসছে। তাদের সবারই একই রকমের শরীর থেকে মাথা কিছুটা উপরে ভাসছিল। আমরা আবারও শরীরের শেষটুকু শক্তি দিয়ে বাইক ঘুরিয়ে আগের জায়গায় ফিরে আসি আর দেখি আগের বহরটি এখনো সেখানেই আছে। আমাদের শরীর হাড় হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবাই সেন্সলেস হয়ে পড়ব। কিন্তু এমন মৃত্যু আমরা চাইনি। আমাদের আর আওয়াজ করার মতো কোনো শক্তি পেলাম না। এবার আমরা আগের চেয়ে কিছুটা দূরে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো। আবার মনে হচ্ছিল এটি একটি দুঃস্বপ্ন। এভাবেই আমরা হাত পা ছেড়ে
রাস্তায় পড়ে রইলাম। তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এমন অস্বস্তিকর দম বন্ধ করা রাত আমি আমার জীবনে পাইনি। আমি বলতে পারি আমরা কেউই পাইনি। রাত 3:27, তখনও ফজরের আজানের অনেক দেরি। এই বিভীষিকাময় রাত শেষ হবার নয়। আমরা যেন আর পারছি না। আমাদের সবার একই অবস্থা। শরীরে কারো এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। আমাদের শরীর এতটা দুর্বল ছিল, মনে হচ্ছিল মারা যাব। আমাদের সবার চোখ ছোট হয়ে আসছিল, চোখে সব ঝাপসা দেখছিলাম, মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না। তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠল। আমি আধো চোখ খুললাম, ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে। তখনও ঘুটঘুটে অন্ধকার, তখনও সেই আগের মতোই বরযাত্রীর বহর সেখানেই ছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পর ভোর হতে থাকে। ঘন পাহাড়ি গাছপালা হওয়ায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমরা সবাই উঠলাম আর সিদ্ধান্ত নিলাম যা হবে আমরা এবার তাদের ক্রস করে আমাদের গন্তব্য অর্থাৎ বেস ক্যাম্পে পৌঁছাবো। আমরা সবাই যার যার মতো সূরা পড়তে পড়তে বাইক স্টার্ট দিলাম। এবার আমি সবার সামনে, তারপর আমার ভাগ্নে এবং আমার বাকি 2 বন্ধু সারিবদ্ধভাবে বাইক চালাতে লাগলাম। এবং আমরা যখনই তাদের ক্রস করব হর্ন দিলাম। আমি যেহেতু সামনে ছিলাম, আমি লক্ষ্য করলাম কেন যেন আমার ডান কাঁধে কেউ একজন হাত রাখলো। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘাড় ফিরিয়ে পেছনে দেখার সাহস করলাম না। সেই বরযাত্রীর বহর থেকে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ আমাকে থামালেন আর উর্দুতে যা বললেন, বাংলায় অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বেটা পুরো রাত তো অপেক্ষা করেছিলে, তাহলে আর 10 মিনিট অপেক্ষা করলে কি এমন হতো? তারপর বলল, এখন সোজা তোমরা চলে যাও আর যেতে যেতে পেছনে ফিরে দেখবে না। আমরা তাদের ক্রস করলাম এবং সেবারের মতো কোনো সমস্যা ছাড়াই বেস ক্যাম্পে পৌঁছালাম। পথে আর কোথাও দাঁড়াইনি। আমরা একদিন বিশ্রাম করে আবার ফিরে আসলাম। আমরা সেখানে সীমান্তরক্ষী বাহিনী বা কাউকে কিছু শেয়ার করিনি। তারা আমাদের দেখে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে অনুমান করলেও আমরা কিছু না বলায় তারা আরও বেশি গভীরভাবে জানতে চাননি। আমরা ঠিকঠাক করাচিতে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। আসার সময় আমরা 4 জনের কেউই আমাদের সাথে ঘটে যাওয়া স্থানটি মনে করতে পারছিলাম না। যেই স্থানে আমরা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত প্রায় 11 ঘন্টা কাটিয়েছি তা আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না। করাচিতে ফেরার পর আমরা সবাই সুস্থ থাকলেও আমার ভাগ্নে আসিফের জ্বর আসে। আমরা অনেক চিকিৎসা করালেও ভালো হচ্ছিল না। আমরা সবাই লক্ষ্য করলাম সে ঘটনার পর শুকিয়ে যাচ্ছে। আমি এবার সেই রাতের বড় দরগার হুজুরের শরণাপন্ন হই। তাকে আমাদের সব ঘটনা খুলে বলার পর পরের দিন জানাবেন বলে তিনি জানান এবং আমাদের চলে যেতে বলেন। আমরা পরের দিন ওনার কাছে যাই এবং জানতে চাই কারা সেই অশরীরী বরযাত্রীর বহর, কেন জনমানবহীন একটা জায়গায় তাদের বরযাত্রা, কেন তারা আমাদের ক্ষতি না করলেও যেতে দিলেন, কেন আমাদের পথ আটকে রাখলেন, আবার কেন বললেন 10 মিনিট পর গেলে ভালো হতো। হুজুর আমাদের যা বললেন তা ছিল এমন, তিনি জানতে পারলেন প্রায় 50 থেকে 60 বছর আগে একটি লাঠাল, স্থানীয় ভাষায় বলা হতো, যারা ছিল সশস্ত্র ডাকাত, একটি পুরো বরযাত্রী বহরকে গলা কেটে হত্যা করে সব লুট করে নিয়ে যায়। হয়তো তোমাদের সামনে তেমনি কোনো বিপদ হয়েছিল, তাই হয়তো তারা যেতে দেয়নি এবং তারাও হয়তো চেয়েছিল সকাল হলেই তোমরা রওনা হও। কিন্তু আমাদের সবাইকে বাদ দিয়ে আসিফ কেন অসুস্থ হলো আর সে কেন কষ্ট পাচ্ছে? তখন হুজুর সেই রাতের পুরোটা সময় জুড়ে আসিফের আচরণ কেমন ছিল তা আমার কাছে জানতে চান। আমি বললে তিনি বলেন, তোমার ভাগ্নে অবাধ্য আচরণ করেছে এবং ওই বিষয়টি নিয়ে মনে মনে খারাপ চিন্তা করেছে। তারপর হুজুর আসিফের জন্য কিছু কোরআনিক আমল দেন এবং প্রায় 2 মাস পর আসিফ সুস্থ হয়। এখনো ঘটে যাচ্ছে। তো আশা করি আমার বলা এই ঘটনাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেবেন। রাসেল ভাই, যখন আমি ক্লাস 5-এ পড়তাম, বলে রাখা ভালো এখন আমি ইন্টার 2nd ইয়ারে অলমোস্ট উঠে গিয়েছি। কিছুদিন হলো ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো। তো যখন আমি ক্লাস 5-এ পড়তাম আমাদের বাসা চেঞ্জ করা হয়। তো যেই বিল্ডিংয়ে আমরা উঠি তা যে ফ্ল্যাটটা ছিল সেটা একদম টপ ফ্লোরে ছিল। যখন আমরা নতুন বাসায় উঠি তখন প্রায় সময় রাতের বেলা এমন মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, এক পাশ থেকে দৌড়ে দৌড়ে আরেক পাশে যাচ্ছে, আর মনে হতো যেন পুরো বাড়িটাই কাঁপছে, এত জোরে জোরে দৌড়াচ্ছে, এরকম অনুভব হতো।
তারপর আবার এরকম শব্দ হতো যেন ছাদের মধ্যে ইট দিয়ে কেউ ছাদের পাকার মধ্যে ঘষছে, এরকম অনেক শব্দ হতো। এছাড়া আরেকটা শব্দ হতো যে দেয়ালের মধ্যে হাত দিয়ে 3 বার আঘাত করলে যেমন শব্দ হয় এরকম শব্দ। আমরা ভাবতাম যে পাশের ফ্ল্যাটে হয়তো মশারি টাঙানোর জন্য তার কাটা দেয়ালে প্রতিদিন একটু টাইট করে লাগায়, প্রতিদিন রাতে এরকম করে। কিন্তু ব্যাপারটা একদম রাত 12টা বেজে যখন 18, 19, 20 মিনিট এরকম এই টাইমটাতে হতো, আমরা একটু ঘাবড়ে যাই বাসার সবাই, যেহেতু নতুন বাসায় এসেছি, এরকম হতেই পারে খারাপ কিছু। তো আমার পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করি যে আপনারা কি এরকম করেন কিনা, তার কাটা বা কিছু দেয়ালে আঘাত করেন কিনা প্রতিদিন রাত্রেবেলা। তারা বললো যে না, কিন্তু তারাও এরকম শব্দ শুনে। এই কথা ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে পুরো বাড়িতেই একই শব্দ শোনে। বাড়ির নিচ তলা থেকে আমরা টপ ফ্লোরে থাকতাম, আমরাও একই শব্দ শুনি। বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া ঘাবড়ে যায়। বাড়িওয়ালাকে এই ব্যাপারে বলাতে বাড়িওয়ালাও বুঝতে পারে, কারণ তিনিও তো শব্দ শোনেন। পরে তিনি বলেছিলেন যে আসলে এই যে বাড়িটা তিনি বানিয়েছেন, এই বাড়ির জায়গাটা আগে একটি ময়লা পানির ডোবা ছিল। তো বাড়ি করার জন্য এই ডোবাটা ভরাট করে এর উপর বাড়ি করে। বাড়ি করার পর আর বাড়িটাকে বন্ধ করেনি। বন্ধ না করার কারণে হয়তো এরকম খারাপ কিছু হতেই পারে। তো বাড়িওয়ালা পরবর্তীতে আমাদের বলেছিল যে আমাদের ঘটনা শোনার পর, আমাদের এই অসুবিধা জানার পর তিনি হুজুর এনে বাড়িটা বন্ধ করেছিলেন। পরবর্তীতে যে এমন না শব্দ একদম কমে গিয়েছে আর হয় না, এমন না, আমরা প্রায় সময় শব্দ শুনতাম আর আমাদের অত ভয় লাগতো না একটা জিনিস বারবার শুনতে শুনতে। তো এইটা একটি ছিল ঘটনা। এটা স্বাভাবিক, অনেকের মুখে আমি শুনেছি যে অনেকে এরকম শব্দ শোনে, অনেকের বাড়িতে এমন হয়। কিন্তু এই পরে যে ঘটনাটা, এটা আসলে একটু হলেও ইউনিক। আমাদের সেই ফ্ল্যাটটাতে আম্মু আমাকে যেই রুমটা দিয়েছিল, একান্তই আমার না, মানে আমার বড় ভাই তখন ঢাকার বাইরে একটা পাবলিক মেডিকেলে পড়তো। তো ও যখন আসতো হোস্টেল থেকে তখন আমরা একসাথে ঘুমাতাম, আর না আসলে আমি একাই ঘুমাতাম। ওই রুমটাতে আমি না, মানে আমরা বাসায় যখন আসি নতুন নতুন, তখন আমি নোটিস করেছিলাম যে ওই রুমটার দরজায় অনেক জোরে কিছুতে আঘাত করলে যেমন একটু দাগ পড়ে যায় বা ট্যাপ খেয়ে যায়, সেরকম দাগ আছে। আর এমনকি নিচের যে সিটকারি লাগানোর যে অংশটা সেটা ভাঙা, আর ওইটা নতুন করে আলাদাভাবে কাস্টমাইজ করে লাগিয়েছে, এটা বোঝাই যায়। আমি আর তেমন কোশ্চেন আমার মাথায় আসেনি যে কেন হতে পারে, হয়তো ভেঙে গিয়েছে কোনো না কোনো ভাবে। কিন্তু আঘাত করার ব্যাপারটা যে মনে হয় যেন লোহার কোনো শক্ত লাঠি দিয়ে সেই দরজাটার মধ্যে আঘাত করে দরজাটা ভাঙতে বাধ্য হয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা জানতাম না কেন মানে এরকম করেছিল। তো এটার মধ্যে তো কোনো কোয়েশ্চেন করার মানে আসে না, যে হতেই পারে, নষ্ট হতেই পারে বা ভাঙা পড়তেই পারে। কিন্তু আমাদের ঘরের সবাই রাতের বেলা মানে এমন হতো যে চোখে আমরা বারংবারই ভাবতাম যে হয়তো এটা চোখের ভুল। কিন্তু সবার কি চোখের ভুল এমন হয়? মনে হতো যেন ডাইনিং রুম থেকে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে একটা সাদা কাপড় পরে আমি যাচ্ছে। রাসেল ভাই বিশ্বাস করেন, এই কথাটা বলার সাথে সাথে আমার পুরো গোজবাম্প হলো, আমার হাতের লোম দাঁড়িয়ে গেল। কারণ এটা আমিও দেখেছি, আমিও লক্ষ্য করেছি যে এমন হতো যে মনে হতো চোখের দাধা, একদম চোখের, মনে হতো যেন এরকম আচ্ছা কিছু একটা হতে পারে চোখের ভুল। কিন্তু না, আসলে আমাদের সবার চোখের ভুল এমন হয় না। আমি খেতে বসতাম, আমি সবসময়ের মতো এখনো মানে টিভির সামনে প্লেট নিয়ে বসে টিভি দেখতে দেখতে খাই বা মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই। তো আগের ওই বাসাটার মধ্যে আর টিভি রুম যেটা ছিল, সোফার উপর বসে টিভির দিকে তাকে খাবার, মানে ওইরকম অবস্থায় বসলে একদম মুখ বরাবর সামনে আমাদের মেইন ডোর, আর ওটার পাশে একটা পিলারের মতো ছিল। আমার বারবার মনে হতো যেন ওই পিলারটার সাথে হেলান দিয়ে কোনো একটা মেয়ের সাদা কাপড় পরা, চুলগুলো ছাড়া, মাথা নিচু করে গুটিসুটি হয়ে বসে আছে। ভয় লেগে উঠেও ভয় লাগতো না, কেমন যেন ইগনোর করতাম। ঘরের সবাই এরকম। তো ব্যাপারটাকে আমরা সবাই নোটিস করলেও একে অপরের কাছে আমরা ইগনোর করতাম, যে বলতাম হতেই পারে, চোখের ভুল হতে পারে, এমন কি আসে যায় বা এমন কেমন, এরকম কি সম্ভব নাকি।
আমার আব্বুকে এটা বললে তো আব্বু একদমই তুচ্ছ করত। একদিন আমার এক মামাতো ভাই গ্রাম থেকে এসছে, সে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তো আমাদের বাসায় এসে পড়ছে আর পরীক্ষা দিচ্ছে, যেন আর কি আমাদের এখান থেকে তো কাছে, আমরা ঢাকার। তো ভাইয়া, ওই মামাতো ভাইটা আর আমি একসাথে আমার রুমে শুয়েছিলাম, আর আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া যেন আমাদের বাসায় রাত্রিবেলা এরকম শব্দ হয়, মনে হয় যেন ছাদের মধ্যে থেকে দৌড়াচ্ছে, দেয়ালের মধ্যে এরকম অনেক জোরে জোরে হাত দিয়ে আঘাত করার মতো শব্দ হয়। ভাইয়াকে বলার পরে ভাইয়া ভয় পেয়েছিল। প্রথমে ভাইয়া বিশ্বাস করেনি, পরে যখন ভাইয়া আমার সাথে শুয়েছে, একটু রাত হয়েছে, আমি ভাইকে বলছি দেখো ভাইয়া এখন কিন্তু 12টা 20 বাজবে, এখনই শব্দ হবে। বিশ্বাস করেন ভাই, একদম মিন টাইম এরকম শব্দ হয়েছে। আর আমার মামাতো ভাই তো পুরোই হতভম্ব, কি হলো, আসলেই তেমন। ভাইয়া তো অনেক ভয় পেয়েছে। আমার আব্বুকে, আমরা ভাইয়ার ভয় দেখে আমারও কেমন যেন ভয় লাগা শুরু করলো। আমি জোরে জোরে আব্বুকে ডাকা শুরু করলাম যে আব্বু আসো আমাদের সাথে, এসো, আমাদের ভয় লাগছে, এরকম কিছু। ইভেন আমার চোখে এমন বারবার মনে হচ্ছিল যেন খুব ঘন ঘন ওই ডাইনিং রুম থেকে রান্নাঘরের দিকে একটা মেয়ে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। আমি যখন আব্বুকে এরকম চেয়ে ডাকলাম যে আব্বু আসো, আব্বু বলছে ঘুমা, ভয় পাওয়ার কি আছে, এগুলো কিছু না, আয়াতুল কুরসি পড়ো, জিকির করতে করতে ঘুমাও, রাতে ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে পড়ো, এরকম বলছে আর কি আব্বু। হঠাৎ দেখলাম আধা ঘন্টা 1 ঘন্টা পরের দিকে আব্বু নিজের থেকে এসে বললো এত ভয় পেতে হয় নাকি, দেখি সাইড হও, আমি পাশে তোমাদের শুই। আমি তো একটু ভাবলাম যে এতক্ষণ ডাকলাম আসলো না, এখন ডাকে না, এখন আব্বু আসলো। তার খুব পরে আব্বু একদিন আমাদের কথা ছলে ছলে বললো যে সেদিন রাতে নাকি আব্বু খাটের উপর শুয়েছিল আর দেখছিল যে এরকম একটি মেয়ে ডাইনিং রুমে বসা আর আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু ভয় পেয়ে গিয়েছিল, আর পরে আব্বু আমাদের কাছে এসে পড়েছিল। পরবর্তীতে আব্বু বলেছে নিজের থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে আর কি। তো এরকম ঘটনা কেন হয়, এরকম ঘটনা কেন হয়, এই কাহিনী মানে আসলে একটা অবস্থাটা খারাপের মতো যে এতবার চোখের সামনে এরকম এসে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এক কথায় বলতে গেলে, যে এরকম ঘটনা বারবার ঘটছে, ভাবার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। পরে বাড়িওয়ালাকে আমরা এরকম জানাই, কথার ছলে ছলে আমরা আশপাশে যে আমাদের বিল্ডিং এ ভাড়াটিয়ারা ছিল তাদেরকে আমরা বলি যে এরকম হয় আমাদের সাথে। আর বলে রাখা ভালো যে ভাই, আমরা যে ফ্ল্যাটে ছিলাম 5 তলায়, ওই ফ্ল্যাটের আগে যে ভাড়াটিয়া ছিল তারা ওই ফ্ল্যাটের বরাবর নিচ তলায় নেমে গিয়েছিল, 4 তলা নেমেছিল, আর আমরা ওই ফ্ল্যাটে আর কি নতুন এসেছিলাম। তো তাদেরকে এই ঘটনাটা বলার পরে আর কি আম্মু বলেছিল, আমাদের পাশে আন্টি এসেছিলেন আর বলেছিল এইরকম হয় আমাদের সাথে, এরকম প্যারানর্মাল কাহিনী। তখন এই আন্টিটা বলেছিল যে আমার রুমে এই দরজা ভাঙার কারণ হচ্ছে এই যারা আর কি আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল, তারা আসার আগে যে ভাড়াটিয়ারা ছিল সেখানে থাকতো হচ্ছে যে মা, বাবা আর একটা মেয়েটাও ছিল এরকম এইচএসসি পরীক্ষা দিয়ে পাবলিক ভার্সিটিগুলোতে এক্সাম দেয়, কিন্তু কোনোটাতেই চান্স পায় না। যার কারণে আমার যেই রুমটা দিয়েছিল আর কি আমার আম্মু, আমি আর ভাইয়া থাকতাম, সেই রুমটা ছিল মেয়ের রুম। আর ওই রুমের মধ্যে ওই মেয়েটা ফাঁসি দেওয়ার পর তারপর অনেক ঘটনাই হয়, যে আমি এত ডিটেলস জানি না, কিন্তু জানি যে মেয়েটা ওই রুমে ফাঁসি দেওয়ার পরে মা বাবা ওইখানে ওরা বাসা ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল তারা আসে, তাদের সাথে অনেক এরকম সমস্যা হতো দেখেই তারা 4 তলায় নেমেছে। বিল্ডিং এর মধ্যে অনেক সুযোগ সুবিধা ছিল দেখে বিল্ডিংটা ছাড়তে চাননি, তাই সেজন্য তারা নিচ তলায় নেমেছে। কিন্তু ওই ফ্ল্যাটটার মধ্যে তারা টিকতে পারছিল না এরকম প্যারানর্মাল কাহিনী হওয়ার কারণে। আমার আব্বু তো ভয় পেয়ে গিয়েছে যে কেন তাহলে আমাদের বললেন না এরকম কাহিনী। বিশ্বাস করেন ভাই, আমরা পরবর্তীতে ওই বিল্ডিং এর আর থাকতেই পারিনি, আমরা ওই ফ্ল্যাটটা তো অন্তত থাকতে পারিনি। আমরা ওই ফ্ল্যাটের 4 তলায় নেমে গিয়েছিলাম, আগে থাকতাম 5 তলার হাতের বামের ফ্ল্যাটটাতে, পরে আমরা 4 তলার হাতের ডানের ফ্ল্যাটে চলে আসি। আমরা ওইখানে টিকতে পারছিলাম না, মেন কথা হচ্ছে এটা। পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এখন ওই বিল্ডিং এও থাকি না, কিন্তু আমরা অন্য বিল্ডিং এ এসেছি, কিন্তু ওই বিল্ডিং এর ওই ফ্ল্যাটটার মধ্যে এখন আর কেউ ভাড়া নেয় না।
কেউ এখন আর সেই ফ্ল্যাটটা ভাড়া নেয় না। ওই ফ্ল্যাটটার মধ্যে কেউ আসলে 1 মাসের বেশি টিকতেও পারে না। এছাড়াও ওই ফ্ল্যাটের মধ্যে এমন ঘটনা ঘটতো যে আমার বোন, ও যে রুমে ঘুমতো, রাত্রেবেলার কি ওর হঠাৎ করে ঘুম ভেঙে যেত। কেন ঘুম ভাঙতো? ওর ঘুম ভাঙতো হচ্ছে যে ও শুনতে পেত কোনো পুরুষ কণ্ঠে কেউ নাম ধরে ডাকছে। ঘটনাটা আমাদের সাথে কথা ছলে ছলে ও বলে ফেলতো। একদিন এমনও হয়েছে যে ও রাত্রেবেলা এরকম ওকে কে ডাকছে আর ওর ঘুম ভেঙে গিয়েছে, আর ও চোখ খুলে দেখলো যে ওর খাটের পাশে যে জানালা, সে জানালার গ্লাসের মধ্যে কেউ হাত দিয়ে এরকম ধাক্কা দিচ্ছে বা হাত দিয়ে ইশারা করছে আর ওকে ওর নাম ধরে ডাকছে। এরকম ঘটনা ঘটলে ও নাকি নড়তেও পারতো না, ও নাকি চিৎকার করারও সুযোগ পেত না। ও একদম বলে না বোবায় ধরলে যেমন হয় রাতের বেলা আমাদের, সেরকম ওর অনুভব হতো। এরকম আরো অনেক ঘটনা ওর সাথে ঘটে যায়। এরকম প্রায়শই ঘটে যে রাতের বেলা ওর নাম ধরে কেউ ডাকে, ও কিছু দেখতে পায়, এরকম হাতের ছায়ার মতো জানালার মধ্যে ওকে ডাকছে। এমনকি রাসেল ভাই, আমার যে খাট ছিল সেই খাটে শুলে পা বরাবর সামনে জানালা থাকতো। আমি প্রায় সময় রাতের বেলা জাগি, রাত 2-3টার দিকে আমি ঘুমাই, বেশি জাগি না, মানে 2-3টে এরকম বাজে আমার ঘুমোতে। তো একদিন আমি ঘুমিয়ে গেলাম বলতে পুরোপুরি ঘুমালাম না আর কি, চোখে এখনো ঘুম আসছে অবস্থা। আমি ঘুমালাম, হঠাৎ করে কেমন যেন আমার মনে হলো আমার আর কি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, আপনার পাশে কেউ বসলে খাটের ওই জায়গাটা একটু নিচু হয়ে যাবে না, মানে তোষকটা একটু নিচু হয়ে যাবে না, যে ভারী কিছু পড়লে বা কেউ বসলে আপনি তো অনুভব করতেই পারবেন। আমি শুয়েছিলাম, আমার মনে হলো যেন আমার বাম পাটা একটু নেমে গিয়েছে, মানে আমার বাম পায়ের সামনে কেউ এসে বসার কারণে একটু নিচু হয়ে গিয়েছে। আমি আবছা করে চোখ খুললাম আর আমি এমন একটা অবয়ব দেখলাম রাসেল ভাই, আমার এটা বলতে যে এখন আমার গলা কেমন যেন জমে আসছে। এসব আসলে এটা একদম সত্য ঘটনা, এটা বিশ্বাস করে একদম আপনাদের একান্ত ব্যাপার। আমি দেখতে পেলাম যে মানুষের আকৃতির কিছু একটা, কিন্তু পুরো শরীরটা, সেই বস্তুটার পুরো শরীর লোমে ভর্তি, মুখটা বিড়ালের মতো, হাতগুলো যেন কেমন অদ্ভুত আর কি। আমি স্পষ্ট মানে দেখতে পারছিলাম না। রাতের অন্ধকারে যেমন একটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে একটা আলো বিরাজ করে, আশপাশের কোনো না কোনো আলো, সেরকম আলোর মধ্যে আমি সেই অবয়বটাকে চিহ্নিত করতে পারছিলাম। আমি ওটা দেখার পর আমি এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমি আসলেই দেখেছিলাম, আমি এখনো কনফিউজড। বাট আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি আয়াতুল কুরসি পড়তে মনে হয়েছে আমি হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখেছি আমার পা বরাবর সামনে যে জানালা, সেই জানালার বাইরে থেকে ওইরকম অবয়বের বস্তুটা আমার দিকে, মানে জানালা ঝুলে আমার দিকে তাকিয়ে আছে। ওই মুহূর্তটা ভাই অন্যরকম একটা মুহূর্ত। আমি আপনাদের এই গল্প শোনাচ্ছি, এই সত্য ঘটনা শোনাচ্ছি, আর আমার এখানে লোম দাঁড়িয়ে যাচ্ছে, যদিও ঘটনা 4-5 বছর আগের ঘটনা। এরকম হচ্ছে আমাদের সাথে, এখন আর এরকম হচ্ছে না, কিন্তু এখন আরেক ঝামেলা আমার বোনকে দিয়ে। আমার বোনের সেই রকম ঘটনা এখনো থামেনি, এখন আরো অনেক বেশি পরিমাণে যখন দেখা দিয়েছে। এখন তো আমার বোন বলে যে ওকে নাকি ভর একদম যখন ঘুমোয়, দুপুর বেলা রাত্রেবেলা ঘুমায়, ও মাঝে মাঝে অনুভব করে যেন কি যেন শরীর হাতাচ্ছে, শরীরে হাত দিচ্ছে, হাত বুলোচ্ছে। ও এটা অনুভব করতে পারে এবং ও ঘুম থেকে উঠে যায়। যখন ও ঘুম থেকে উঠে যায় তখন ওর শরীর একদম অবশ হয়ে থাকে, ও নড়তে পারছে না, ও চিৎকার করে কাউকে ডাকতে পারছে না, এরকম অবস্থা হয়ে যায় যখন এরকম অনুভব করে। ও যখন একদমই বিরক্ত এসব ব্যাপারে, আর পারছে না, ও প্রচন্ড ভয় পাচ্ছে, ও একদম শুকিয়ে যাচ্ছে। ও দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এসব যখন অনেক বেশি পরিমাণে হচ্ছে ওর সাথে, ও অনেক শুকিয়ে যাচ্ছে। আম্মু ওর জন্য অনেক বিয়ের প্রস্তাব আনে। ওর এখন প্রায় 24 থেকে 25 বছর বয়স,
একটা উপযুক্ত মেয়ে, কিন্তু কোনো ছেলে ওকে পছন্দ করে না ওকে দেখার পর। আর যেগুলো পছন্দ হয়েও যায় ওই সব ছেলেদের রিজেক্ট করে দেয়। ওর আবার ওইটা উল্টোটা হয় যে ওর পছন্দ হয় না। এরকম ঘটনা হচ্ছে। আমার আম্মু এখন খুব চিন্তিত যে কি করবে, মেয়েটার সাথে এমন হচ্ছে কেন, মেয়েটা পড়ালেখার প্রতি অমনোযোগী, খাবার দাবারের মধ্যে অনেক ননশালেন্ট কাজ করছে, অনেক অনীহা কাজ করছে। তো আম্মু অনেক হুজুরদের এসব কথা জানালো। আমাদের পরিচিত বড় হুজুর আছে, সেই হুজুরের বাবা এখন প্রায় 100-র উপরে বয়স, তিনি এসব ব্যাপারে খুব অভিজ্ঞ, খুব পরহেজগার তিনি। তাকে সব ঘটনা জানানোর পর তিনি চুপ করে রইলেন। বললেন, আমার আম্মুকে বললেন যে মা, আমি তো এখন বয়স হয়েছে, আমি এখন এসব কিছু করতে পারি না, কিন্তু তোমার ঘটনা শুনে এটা আমার কাছে ভালো ঠেকছে না। তুমি অভিজ্ঞ কারোর কাছে এইসব ঘটনা বলো, এইসব ঘটনা মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয় নেও। আমার আম্মু এরকম 3টে হুজুরকে ধরেছিল, আমাদের চেনা হুজুর, এমন না যে অচেনাকে, আমাদের চেনা হুজুর যাদেরকে বিশ্বাস করা যায়, ভণ্ড না, একদমই জেনুইন, এরকম অবস্থা। তো আম্মু যখন বলে, দেখতো যে সবার মানে চেহারার ফিলিংস, সবার যে রিয়াকশন একই রকম থাকে। আমার বোনের ঘটনাগুলো বলার পর তারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আম্মুর দিকে তাকায় আর বলে যে এটা আসলে সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করার ক্ষমতা এখন আমাদের হয়নি। এরকম তাদের রিপ্লাই থাকতো। আম্মু তো দেখে যে আমার বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তো আম্মু খবর পায় যে আমাদের গ্রামে আমার এক আন্টি, আমাদের সম্পর্কে হয় আমার আপন খালাতো বোনের মেয়ে, কিন্তু ওই যে বয়সে বড় হওয়ার কারণে সম্পর্ক ঘুরে যায়, আমরা এখন আন্টি বলি আর কি। তার সাথে এমন হয়, তার কোনো যেই ছেলে আনুক, যেই পাত্রই আনুক বিয়ের জন্য, কেউ ওকে পছন্দ করে না। তার কোনোভাবেই কোনো দিক দিয়ে এক্সাইট হচ্ছে না এসব ব্যাপারে। তখন তারা আমাদের গ্রামের এক অভিজ্ঞ এরকম হুজুর আছেন, যিনি কিনা এরকম কাজে খুব পারদর্শী, সেই হুজুরের কাছে শরণাপন্ন হন। তারপর হুজুরের দেওয়া নির্দেশনা অনুসরণ করে রুকাইয়া করে 14 দিনের মাথায় ওই আমার এই আন্টির বিয়ে হয়ে যায় আল্লাহর রহমতে। সে এখন খুব সুখী কিনা বলবো না, বাট বাহ্যিকভাবে দেখা যায় যে খুব সুখী, ভেতরে হয়তো সুখী হবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সুখী হবেন। তো এরকম ঘটনা জানার পর আম্মু বলে, তো একবার করে দেখা ভালো, যে চেষ্টা তো করা উচিত, চুপ করে বসে থাকার চেষ্টাও করা উচিত। তো আম্মু ওই হুজুরের সাথে যোগাযোগ করে কোনোভাবে, আমাদের রিলেটিভসদের দ্বারা হুজুরের সাথে কথা বলায়। হুজুর শোনেন, হুজুর বলেন যে হ্যাঁ, এটা সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, আর একটু অর্থ খরচ করতে হবে। তো আম্মুর কাছে 25,000 টাকা দাবি করে। আম্মু বলে, আমি 25,000 টাকা এখন দেবো না, আমি আপাতত 15,000 টাকা দিচ্ছি, আপনি এই সমস্যার সমাধান করুন, যেভাবেই হোক। আপনার উপর বিশ্বাস আছে, আপনার কাজের ফলাফল আগে আমরা শুনেছি, এরকম ভাবে আম্মু আর কি বলে। তো হুজুর আম্মুকে আস্থা দেয় যে না, এর একটা ব্যবস্থা হবে। হুজুর পরবর্তীতে, আম্মু যখন হুজুরকে বলে আমার বোনের ব্যাপারে, আমার বোনের নাম প্রথমে বলে, হুজুর বলে তার পুরো নাম বলুন। আম্মু যখন পুরো নামটা বলে, তখন হুজুর বলে আর কিছু বলতে হবে না আপনার। হুজুর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আম্মুকে হুজুর নিজ থেকে আমার বোনের যত সমস্যা আছে এক এক করে সব বলতে থাকলো। আম্মু তো পুরোই অবাক, যে হুজুরের সাথে আমার আম্মুর আগে কখনো কথা হয়নি। আমার বোনের ঘটনা আমাদের ঘরের 2-3 জন মানুষ ছাড়া কেউ জানে না। সেই ঘটনা হুজুর নিমিষের মধ্যেই এক এক করে ডিটেলসে সব আম্মুকে বললো, আর বললো যে আপনার মেয়ের সাথে কি মিলে যাচ্ছে। আম্মু একদম স্ট্যাচু এত মিঠাই, আম্মু একদম অবাক যে আসলেই মিলে যাচ্ছে। পরবর্তীতে হুজুর বললো যে এর পরের দিন একটা নির্দিষ্ট টাইম দিল, যে বললো ওই টাইমে আবার হুজুরকে কল করতে।
আম্মু ঠিক টাইমের পরের দিন কল করলো আর হুজুর বলল যে আপনার মেয়ের সাথে 3টা জিন আছে, যার মধ্যে 2টো পুরুষ জিন আর 1টি মহিলা জিন। আর এই জিনগুলো কালো জাদু করার মাধ্যমে আপনার মেয়ের মধ্যে দেওয়া হয়েছে, যেন আপনার মেয়ের সাংসারিক জীবনে কোনো সুখ না আসে, আপনার মেয়ের জীবনে যেন এক কথায় দুর্যোগ নেমে আসে। আর এই অশান্তি সহ্য করতে না পেরে আপনার মেয়ে তিলে তিলে আত্মহত্যার দিকে যে নিচ থেকে মারা যাবে, এটাই হচ্ছে কালো জাদুটার উদ্দেশ্য ছিল। আমার আম্মু, আমি ছিলাম আম্মুর পাশে তখন। আম্মু আমাকে বলেনি কে কল দিয়েছে, কিন্তু আমি পাশে ছিলাম আম্মু। আমি দেখেছি যে আম্মুর চোখ থেকে অনর্গল পানি পড়ছে। পরবর্তীতে আম্মু আর কি বলেছিল আমাকে যে ফোনের মধ্যে হুজুর এসব বলেছে। হুজুর বলেছে হ্যাঁ, এটার সমাধান আছে। এটা সমাধান আছে এরকম যে আমার বোনকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদের খুব কাছের, খুব আপন কেউ, আর আমাদের সম্পর্কে সবকিছু জানে। আমরা আদৌ জানি না যে সেই লোকটাকে বা সেই মানুষটাকে যেখানে আমাদের এত কাছের আর আমার বোনের এত বড় ক্ষতি করতে চায়। এমনকি এই কালো জাদু করার জন্য হুজুরের ভাষ্য মতে হুজুর বলেছেন, যা আমি তা বলছি, এই কালো জাদু করার জন্য সে 2টো নবজাতক শিশুকে বলি দিয়েছে। সেই 2টো নবজাতক শিশুকে বলি দিয়ে, সেই নবজাতক শিশুর রক্ত দিয়ে সে 3টি জিনকে খুশি করে আমার বোনের মধ্যে পাঠিয়েছে আর কি। তো এই যে মানে কালো জাদুটা, এটার রেশ একদমই নাই করে দেওয়ার জন্য, একদমই বিলীন করে দেওয়ার জন্য আপনার 2টো নবজাতক শিশু অন্তত একটি হলেও তার রক্ত দিতে হবে, কিন্তু তা সম্ভব না। হুজুর সেটা ভালো করেই জানে। হুজুর এমনও বলেছে যে এটা একদম, এই রেশ একদম থামিয়ে ফেলা যাবে না। এটার যে রিয়াকশন আছে এই ব্ল্যাক ম্যাজিকের, সেটা, এই রিয়াকশনটা হচ্ছে আমার বোন থেকে তাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে তার মধ্যে ট্রান্সফার করা যাবে, কিন্তু একদমই বিলীন করে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেছে, 15 দিন পর আমার বোনের জন্য কিছু জিনিসপত্র পাঠাবে। সেই জিনিসপত্রগুলোর যেভাবে তিনি করতে বলবেন সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করলে, বা যাই দিক আর কি, যে কাজগুলো করতে বলে সেগুলো করলে এর 15 দিন পর, ওই 15 দিন পর তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে। আর সাক্ষাৎ করতে হবে খালি হাতে নয়, সাক্ষাৎ করতে হবে যে 5 কেজি মিষ্টি আর 2টো জীবন্ত মুরগি নিয়ে যেতে হবে।